Recording in progress. তাহলে ক্লাসে ঢুকে যাই, হ্যাঁ? আল্লাহর নামে। জি স্যার। আচ্ছা, আজকে আমাদের যে বিষয়টা আলোচনা করার কথা সেটা হচ্ছে ভিক্টোরিয়ান এজ, বা ভিক্টোরিয়ার রানী ভিক্টোরিয়ার যে যুগটা আছে সেই যুগটা নিয়ে আমরা আমাদের আলোচনা করার কথা। তো আমরা ভিক্টোরিয়ান এইজে যে আমরা আলোচনাটা করব বা আলোচনায় ঢুকবো, এখানে যে বিষয়টা আর কি উল্লেখযোগ্য, একটু খেয়াল রাখবো আমরা, যেটা সেটা হচ্ছে যে আমরা ভিক্টোরিয়ান এজ থেকে কিছু প্রশ্ন পাবো, কিন্তু প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী আহ, কখনো কি হয় ভিক্টোরিয়ান মডার্ন থেকে বেশি প্রশ্ন আসে, আবার বেশিরভাগ সময় ওই আগের যেগুলো পড়ছি রোমান্টিক এজ আর এলিজাবেথান এজ এবং ওল্ড ইংলিশ পিরিয়ড। তো কেউ যদি চেষ্টা করেন বা ইচ্ছা করেন তাহলে অনেকেই এই পদ্ধতিতে ভাগ করেও পড়তে পারেন, যে আমি এই পদ্ধতিতে পড়বো বা এই জায়গাটা ভাগ করে পড়বো। ঠিক আছে। তো এই ভিক্টোরিয়ান এইজে আপনার আহ, ইংল্যান্ডের ক্ষেত্রে আমি আগেও আপনাদেরকে বলছিলাম যে খেয়াল রাখবেন সবসময় যে লিটারেচার সবসময় রাজনীতির সাথে রিলেটেড। ঠিক আছে। তো লিটারেচার রাজনীতির সাথে রিলেটেড, কারণ রাজনৈতিক যুগের উপর ভিত্তি করে লিটারেচার তৈরি হয়, বা বলতে পারেন যে রাজনৈতিক যুগটাকে আপনার লিটারেচারের উপর একটা প্রভাব ফেলে। তো এই হইলো আমাদের এই মানে লিটারেচার সম্পর্কে এই কথাটা একটু মনে রাখবো। আরেকটা বিষয় মাথায় রাখবো, যে ভিক্টোরিয়ান এইজটা শুরু হচ্ছে ঠিক রোমান্টিক এইজের পর পর, এবং ভিক্টোরিয়ান এইজটা শুধু সাহিত্যের জগতেই না, ইংরেজি মানে ইংরেজদের জগতেও বা তাদের স্থায়িত্বের ক্ষেত্রে, তাদের যে এই যে আজকে সুপার পাওয়ার বা এই এই বিষয়গুলো, ইউরোপিয়ান কান্ট্রিগুলো, এটার ক্ষেত্রে এই ভিক্টোরিয়ার ভিক্টোরিয়ান এজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ভিক্টোরিয়ান এজটাকে আমরা কি বলি, ভিক্টোরিয়ান এজটাকে আমরা বলতেছি 1837 সাল থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে 1832 সালে। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে একটু কথা মনে রাখবো আমরা, যে কথা শুনতে পাচ্ছি তো না? কথা শুনতে পাচ্ছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এই রানী ভিক্টোরিয়ার যে সময়কালটা, এই সময়কালটা হচ্ছে 1837 থেকে 1901 পর্যন্ত। এই একটু খেয়াল রাখবেন, এই সময়টাকে ভিক্টোরিয়ান এজ বলা হচ্ছে। তো কিন্তু এখানে একটা কথা আছে, অনেক সময় দেখবেন যে এই সময়কালটা মানে উল্লেখ নাই সব জায়গাতে, যে আসবে 1832 থেকে 1921, 1901। তো আপনার তখন একটা প্রশ্ন জাগবে মনের মধ্যে যে সঠিক উত্তর তো নাই, তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর আছে, সঠিক উত্তরটা হচ্ছে যে এই যে 1832, যদি 1837 থাকে তাহলে উত্তর হচ্ছে 1837, আর যদি না থাকে তাহলে 1837 থেকে 1901 পর্যন্ত যেটা আসবে সেটাই হচ্ছে আহ ভিক্টোরিয়ান এজ। তো এই কনফিউশনটা যেন আমাদের না আসে, আমরা এটা খেয়াল রাখার চেষ্টা করব, যে এটা একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এমনিতে রানী ভিক্টোরিয়া সিংহাসনে, ইংল্যান্ডের সিংহাসনে বসেন উনি 1837 সালে। যেহেতু সিংহাসনে 1837 সালে বসেন, তাহলে সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে আহ, উনি ওই যুগটাকে আর কি 1837 বলে থাকি। তো
তো রানী ভিক্টোরিয়ার 1837 সালে বসেন, এবং ব্রিটিশ রাজ পরিবারের বাসভবন সম্পর্কে যে তথ্যটা মনে রাখবেন, ভিক্টোরিয়ার যে বাসভবনটা ছিল, এই বাসভবনটার নাম হচ্ছে বাকিংহাম প্যালেস। ঠিক আছে, সেটার নাম হচ্ছে বাকিংহাম প্যালেস। এটা একটু মনে রাখার চেষ্টা করবো আমরা, যে বাকিংহাম প্যালেসে আহ, এটা ব্রিটিশ রাজ পরিবারের বাসভবন। এটা মনে রাখতে পারেন যে ব্রিটিশ রাজ পরিবারের বাসভবন হচ্ছে এটা। আরেকটা আহ বিষয়ের তথ্য এখানে একটু মনে রাখবো বাড়তি তথ্য হিসেবে, আপনারা খাতা কলম নিয়ে রাখেন, প্রয়োজন অনুযায়ী যার যেটা মনে হয় সেটা শুধু লিখে যাবেন। আরেকটা তথ্য যেটা মনে রাখবো, যে ওনার জন্মসালটা হচ্ছে 1819। এটা একটু মনে রাখবো, যে ওনার জন্মসালটা হচ্ছে 1819, এবং ওনার একটা পুরো নাম আছে, নামটা হচ্ছে আলেকজান্দ্রিনা ভিক্টোরিয়া। এটাও একটু মনে রাখবো, আলেকজান্দ্রিনা ভিক্টোরিয়া। একটু লিখে রাখি, আলেকজান্দ্রিনা ভিক্টোরিয়া। লিখেছি। जी सर। কথা বলি না কেন? लिखी सर। কি লিখা? আলেকজান্দ্রিনা ভিক্টোরিয়া, ওনার জন্ম হচ্ছে 1819 সালে। ঠিক আছে, এবং সিংহাসনে উনি বসেন 1837 সালের 20শে জুন। একটু মনে রাখবেন, উনি সিংহাসনে আরোহণ করেন 1837 সালের জুন মাসের 20 তারিখে। এবং ওনার রাজত্বকাল হচ্ছে মোটামুটি 33 বছর, 63 বছর। 1901 সালে উনি উনি এক সাল পর্যন্ত থাকেন, এবং এটা রিসেন্টলি একটা ঘটনা বলছি। বলেন এই রেকর্ড কে ভাঙছে? রানী দ্বিতীয়, রানী দ্বিতীয় কুইন এলিজাবেথ। হ্যাঁ, কি জানি। এলিজাবেথ দি সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা। তো এটা একটু খেয়াল রাখবো। আর ওনার শাসনকালটা হচ্ছে দীর্ঘতম শাসনকাল, যেটা পরবর্তী রানী দ্বিতীয় এলিজাবেথের সময় ভেঙে গেল। আর তার যে সময়টাতে একটু লিখে রাখেন, এই সময়টাতে শিল্প, বিজ্ঞান, সাহিত্য, রাজনীতি এবং উপনিবেশবাদ, এই 5টা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আর অগ্রগতি হয়। একটু লিখেন, প্রথমে লেখেন যে শিল্প, বিজ্ঞান, সাহিত্য, রাজনীতি এবং উপনিবেশবাদ। শিল্প, বিজ্ঞান, সাহিত্য, রাজনীতি এবং কলোনিয়ালিজম, যেটাকে বলি আমরা উপনিবেশবাদ বা রাজজরিয়ার ক্ষেত্রে সেটা। প্রশ্ন আসতে পারে যে এই জিনিসগুলো আসলে আমাদের দরকার কিনা, এগুলো পরীক্ষায় আসে না। ভিক্টোরিয়ান এজ সম্পর্কে আমরা যেহেতু পড়তে যাচ্ছি, একটু পুরাটাই জেনে রাখি। আপনাদের হিসাবে যদি আমি ধরি, ভিক্টোরিয়ান এজের পরে আপনাদের আর কোনো মানে মডার্ন এজ সম্পর্কে সরাসরি খালি পড়া, মডার্ন এজ তো আপনারা নিজেরাই পড়েন। তো যাই হোক, তাহলে দেখেন, এইটা হইল আহ মূল বিষয়। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আবারও বলতেছি, ভিক্টোরিয়ান এজ 5টা বিষয়ে ব্যাপক উন্নতি সাধন হয়: শিল্প, বিজ্ঞান, শিল্প, সাহিত্য, বিজ্ঞান, রাজনীতি আর উপনিবেশবাদ। 5টা, এইটুকু। আর তারপরে যেটা হচ্ছে, পানি সম্পর্কে যদি আরো একটু তথ্য মনে রাখেন, সেটা হচ্ছে যে রানীর বিয়ে হয় 1840 সালে, সিংহাসনে আরোহণ করে 1840 সালে রানীর বিয়ে হয়। বিয়ে হয় ওনার এক চাচাতো ভাইয়ের সাথে, ওনার নাম ছিল প্রিন্স আলবার্ট। ঠিক আছে, আলবার্টের সাথে ওনার বিয়ে হয়। এবং ওনার আরেকটা পরিচিতি ছিল, ওনাকে ইউরোপের গ্র্যান্ড মাদার বলা হয়েছে। ঠিক আছে, এটা 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 বলার একটা কারণ আছে।
ইউরোপের গ্র্যান্ড মাদার বলা হতো রানী ভিক্টোরিয়াকে। এখন প্রশ্ন হলো কেন গ্র্যান্ড মাদার বলা হতো? ওনার মোটামুটি সন্তান ছিল 9টা। তো 9টা সন্তানের মধ্যে অনেকেই আপনার ইউরোপের বিভিন্ন ইয়েতে রাজ পরিবারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তো এই কারণে উনাকে এই যে বিষয়টা, এই বিষয়টার কারণেই উনাকে ইউরোপিয়ান গ্র্যান্ড মাদার হিসেবে বলা হয়ে থাকে। আছেন আপনারা? বেশ কিছু তথ্য বলছি রানী জি ভিক্টোরিয়া স্যার। সম্পর্কে, একটু মনে আছি স্যার। রাখবেন। হ্যাঁ, আমি প্রথমেই যে আবার মানে একটু একটু রিপিট করে দিচ্ছি, এই তথ্যগুলো সাধারণত আমরা পড়ি না বা আমাদেরকে পড়ানো হয় না। একটু বললাম, আমি আপনাদেরকে অল্প করেই বললাম, আর আর তেমন কিছু বলবো না এখান থেকে। তো রানী ভিক্টোরিয়া বা ভিক্টোরিয়ার যুগটাকে রানী ভিক্টোরিয়ার নামে নামকরণ করা হয়। এই যুগটাকে বলা হচ্ছে 1837 সাল থেকে 1901 সাল পর্যন্ত। কিন্তু কখনো কখনো আপনি প্রশ্নপত্রে দেখতে পারেন যে 1837 সাল যেটা, সেটা না থেকে থাকতে পারে 1832 সাল। তো 1832 সাল যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা উত্তরটা দিব 1832 থেকে 1901। কারণ 1832 সালে রোমান্টিক এজটা শেষ হয়। এই একটা বিষয় মনে রাখবো। দ্বিতীয় বিষয় মনে রাখবো যে রানী আহ, ভিক্টোরিয়ার জন্মসাল হচ্ছে 20 জুন 1819 সালে। আহ, এ- এ- হ্যাঁ, 1819 সালে। এবং তিনি যে প্যালেসটাতে থাকতেন, রাজ পরিবারের যে বাসভবনটা ছিল, সেটার নাম হচ্ছে, এখনো এটাতেই থাকেন রাজ পরিবার, সেটার নাম হচ্ছে বাকিংহাম প্যালেস। রানী দিল্লি দ্বিতীয় এলিজাবেথ যখন মারা গেল, তার শেষকৃত্য অনুষ্ঠানে এগুলা সরাসরি সম্প্রচার করা হয়েছিল, সারা বিশ্বের মানুষ এটা দেখেছে। আর উনার এই শাসনকালটা ইংল্যান্ডের সবচেয়ে দীর্ঘ শাসনকাল হিসেবে বলা হয়, কিন্তু এই রেকর্ডটা ভেঙে দেয় রানী দ্বিতীয় এলিজাবেথ এটা। আর এই দীর্ঘ শাসনকালে ইংল্যান্ডের জনগণ ব্যাপক উন্নয়ন ঘটে তাদের। কি কি ক্ষেত্রে উন্নয়ন ঘটে? আমরা বলছিলাম যে সর্বক্ষেত্রে উন্নয়ন ঘটে, এবং ইংল্যান্ডের জনগণ এই সময়টাতে সবচেয়ে সুখে, শান্তি এবং সমৃদ্ধময় জগতে বা সমৃদ্ধময় যুগ হিসেবে এই সময়টাতে রানী ভিক্টোরিয়ার সময়টাকে উম, পার করতে পেরেছে এবং বা অতিবাহিত করেছে। এরপরেতে আরেকটা তথ্য বলেছি আপনাদেরকে যে রানী ভিক্টোরিয়া উম, আপনার 1840 সালে উনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ওনার স্বামীর নাম হচ্ছে আলবার্ট। ইনি জার্মানির একজন প্রিন্স ছিলেন। আর উনাকে বলা হয় ইউরোপিয়ান ইউরোপিয়ানদের মানে ইউরোপিয়ানদের গ্র্যান্ড মাদার। এলিজাবেথ বলতেছি, রানী ভিক্টোরিয়ার আরেকটা টাইটেল হচ্ছে আহ, কি বললাম, ইউরোপিয়ানদের গ্র্যান্ড মাদার। কেন বলা হচ্ছে? এই কারণে বলা হচ্ছে, রানী ভিক্টোরিয়ার মোস্ট প্রবাবলি 9টা সন্তান ছিল। তো 9টা সন্তানের মধ্যে এই সন্তানদের বা এদের মানে এই যে সন্তানদের বিয়েগুলো, এই বিয়েগুলো বিভিন্ন ইউরোপের বিভিন্ন রাজ পরিবারের সাথে হয়। রাজ পরিবারের হওয়া স্বাভাবিক রানী ভিক্টোরিয়া সবকিছু দাদি হয়ে যায়, এই জন্য ইউরোপিয়ানদের দাদি বা বলা হইতো গ্র্যান্ড 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 মাদার অফ ইউরোপিয়ান বা এটাই। তো রানী ভিক্টোরিয়া সম্পর্কে মোটামুটি এই তথ্যগুলো মনে রাখবেন। হ্যাঁ, হ্যাঁ, আবার এটাই, যেমন আমাদের শেরপুরে একটা স্কুল আছে, শেরপুর গভর্নমেন্ট ভিক্টোরিয়া একাডেমি। আমি পড়াশোনা করছি এখানে, শেরপুরের জেলা স্কুলে এটা বলতে পারেন। তো ওই রানী ভিক্টোরিয়ার নামেই এটা স্থাপিত হয়। এটা 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 বিসিএস আসবে না যে ভিক্টোরিয়ার নামে কোথায় আছে। রানী ভিক্টোরিয়ার নামে শেরপুরে একটা স্কুল আছে, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি। স্যার এটা ভিক্টোরিয়া কলেজ আছে তো। হ্যাঁ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। হ্যাঁ, কুমিল্লায় আছে ভিক্টোরিয়া কলেজ। তো শেরপুর একটা স্কুল। তো স্কুলটা প্রতিষ্ঠিত হয় অনেক মানে রানী ভিক্টোরিয়ার স্বর্ণ যুগের সময়, 1887 সালে। ঠিক আছে, স্কুলটা প্রতিষ্ঠিত হয় 1887 সালে। এটা এমনি বললাম, স্কুলে পড়াশোনা করছি তো। স্কুলের পাশে একটা সুন্দর পৌরসভা ছিল ওই ওই আমলের, ব্রিটিশ আমলের। তো যাই হোক, এই হলো রানী ভিক্টোরিয়া সম্পর্কে স্বাভাবিকভাবে যে তথ্যগুলো আমাদের জানা দরকার বা যে বিষয়গুলো রানী ভিক্টোরিয়া সম্পর্কে আমি একটু বললাম আপনাদেরকে, একটু একটু মনে রাখবেন। আরেকটা খেয়াল রাখবেন যে ওনার সময়ে ইংল্যান্ডে বেশ যে অগ্রগতিটা হয় সেটা হচ্ছে শিল্প, সাহিত্য, বিজ্ঞান, রাজনীতি এবং উপনিবেশবাদ। এই 5টা বিষয়ে ওনার সময় ইংল্যান্ডে ব্যাপক ধরনের অগ্রগতি হয়। এবং
সাহিত্যেও এত অগ্রগতি হয় যেটা আগে কখনো হয়নি। মানে সাহিত্য বলেন, বিজ্ঞান বলেন, সব জায়গাতে ইংল্যান্ড মানে খুব সুখে শান্তিতে এই সময় বসবাস করতে থাকে। এবং শুধু তাই না, আহ, ইংল্যান্ড এই রানী সিংহাসনের সময় ব্রিটেনে একটা সাংবিধানিক রাজতন্ত্র পরিণত হয়। এই যে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকে, পার্লামেন্ট ভবন থাকে বা পার্লামেন্ট ভবন আছে, এগুলো কিন্তু এই রানী ভিক্টোরিয়ার সময় হয়ে ওঠে। যেখানে, এটা খেয়াল রাখবেন যে ওই রাজ পরিবার কিন্তু এখন এখন কিন্তু রাজ পরিবার সর্বময় ক্ষমতার অধিকারী না। এটা রানী ভিক্টোরিয়ার সময় থেকে হয় যে পার্লামেন্টের বিষয়টা আসে। পার্লামেন্ট তো আরো অনেক আগে প্রতিষ্ঠিত হয়, কিন্তু রাজার যে পাওয়ারটা ছিল এই পাওয়ারটা সাংবিধানিক ভাবে রাজতন্ত্রে পরিণত হয়। সাংবিধানিক ভাবে রাজতন্ত্রে পরিণত হওয়ার কারণে তারা অনেক ধরনের সুযোগ সুবিধা বা অনেকটাই করে একটা প্রতীকী একটা ভূমিকা এখানে রাজা পালন করতে থাকে, রাজ পরিবার হিসেবে একটা প্রতীকী ভূমিকা পালন করতে থাকে। তো এই বিষয়টাও খেয়াল রাখবেন। এবং প্রকৃত ক্ষমতা পার্লামেন্টের হাতে চলে যায়। এখানে ইংল্যান্ডের একটা বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটে। তো এই যে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনটাই পরিবর্তনের কথাগুলো আমরা মনে রাখার চেষ্টা করব বা বুঝার চেষ্টা করব। যে আহ, মানে মানে বিষয়গুলো হচ্ছে যে যেভাবে পড়ে আপনি মনে রাখতে পারেন। সাহিত্য যখন ঢুকবেন, সাহিত্য তো আর আমরা পড়বো না সবকিছু ধরে ধরে। হ্যাঁ, আমরা সাহিত্যের ক্ষেত্রে কি করব, আমরা আমাদের সাহিত্যের ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে যে বিখ্যাত কবিকে তার কোন কোন বইগুলো কি আছে এটা নিয়ে আলোচনা করা আমাদের। তো এই হলো রানী ভিক্টোরিয়া সম্পর্কে যদি টুকটাক কথাবার্তা আমরা বলি, আপনার এইটুকু মনে রাখতে পারবেন এটা। তো এখানে উল্লেখযোগ্য আরেকটা রাজনৈতিক বিষয় যেটা বললাম, এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে যে সাংবিধানিক রাজতন্ত্রের প্রতিষ্ঠা হয় এবং প্রকৃত ক্ষমতা রাজতন্ত্র থেকে, একটু লিখে রাখেন এই নোটটা, ইংল্যান্ডে প্রকৃত ক্ষমতা রাজতন্ত্র থেকে পার্লামেন্টের হাতে চলে যায়। এবং এটাকে বলা হচ্ছে আপনার মানে রাজতন্ত্রটা প্রতীকী হিসেবে থেকে যায়। লিখছেন? স্যার, ইংল্যান্ডের প্রকৃত জি ক্ষমতা স্যার। রাজতন্ত্রের হাতে কমে যায়, তাই না? প্রকৃত ক্ষমতা পার্লামেন্টের হাতে চলে যায় রানী ভিক্টোরিয়ার সময়। এবং আহ রাজতন্ত্রটা প্রতীকী অর্থে ব্যবহৃত হতে থাকে বা প্রতীকী অর্থে ব্যবহার করা হয়। প্রতীকী অর্থে, প্রতীকী অর্থে বলতে এখানে এটা বোঝানো হচ্ছে যে আপনার উম, মানে ডেমোক্রেসির আর কি, ডেমোক্রেসির উদ্ভাবন হয় বা ডেমোক্রেসিটা বিস্তার লাভ করে। এটা একটা রাজনৈতিক দিক থেকে ব্যাপক ধরনের একটা পরিবর্তন। হ্যাঁ, এটুকুই খেয়াল রাখবেন। এখন আসেন যে আরেকটা প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, যে এই যুগটাকে কিসের যুগ বলা হয়, ভিক্টোরিয়ান যুগটাকে। যদি এই ধরনের কখনো কোনো প্রশ্ন আসে, সরাসরি মনে রাখবেন এই যুগটাকে বলা হয় উপন্যাসের যুগ বা নোভেলের যুগ। ঠিক আছে, উপন্যাসের যুগ বা নোবেলের যুগ। আচ্ছা, উপনিবেশ বলতে এখানে কি বোঝায় একটু খেয়াল রাখবো, যেহেতু কথাটা চলে আসছে একটু বলে ফেলি। রাজনীতির ক্ষেত্রে শুধু ওই পার্লামেন্টের কথাটা মনে রাখবো। আর উপনিবেশের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে ভিক্টোরিয়ান যুগে ব্রিটিশ সাম্রাজ্যটা বিশ্বের বৃহত্তম সাম্রাজ্যে পরিণত হয়। ঠিক আছে, ব্রিটিশ সাম্রাজ্যটা বিশ্বের বৃহত্তম। যেমন দেখেন যে ভারতীয় উপমহাদেশের কথা চিন্তা করেন, 1857 সালে ব্রিটিশরা এখানে কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে তাদের রাজ এখানে শুরু হয়। তো সরি, 1757 সালে পর থেকে 1857 সালে এটা মানে পুরোপুরি ইংল্যান্ডের সরকার এখানকার দখল নিয়ে নেয়। এক সময় এরকম বলা হইতো যে ব্রিটিশদের সূর্য কোথাও অস্তমিত যায় না। মানে এতগুলো দেশ তাদের কলোনি ছিল বা এই দেশগুলো তাদের অধীনে ছিল বা আহ তাদের অধীনস্থ ছিল, এগুলোতে তাদের শাসন চলতো, ব্রিটিশদের শাসন চলতো। এই যে, এবং এই 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 জন্য এটা একটা বৃহত্তম সাম্রাজ্যে পরিণত হয়। আজকে যে আমরা ইংরেজি ভাষার এত প্রসার দেখতেছি বা সারা বিশ্বে ছড়িয়ে আছে ইংরেজি ভাষাটা, এটা ব্রিটিশ এই সাম্রাজ্যের সাথে অবশ্যই জড়িত। এবং জড়িত হওয়ার ফলে কি হচ্ছে, ইংরেজি ভাষাটা এখন এমন ভাবে ছড়িয়ে গিয়েছে যে এটাকে চাইলেই হুট করে আমি আপনি বাদ দিয়ে অন্য কোনো ভাষাকে এই লিডিং এ হুট করে নিয়ে আসার মতো পরিস্থিতি এখন আর নাই। তো এই যে যে উপনিবেশ বাদটা গড়ে ওঠে, গড়ে ওঠার ফলে যা হয়
যে উপনিবেশবাদ যখন গড়ে ওঠে, আহ, সমস্ত সাম্রাজ্য যখন বৃদ্ধি পেতে থাকে, স্বাভাবিকভাবে তাদের ইকোনমিক, তাদের কাঁচামাল সম্পদ আরোহণ এগুলো বৃদ্ধি পেতে থাকে, যেটা তাদের ইকোনমিক গ্রোথকে তৈরি করে। আর যখন দেখবেন মানুষ একটু এই এই এতগুলো কথা আমি কেন বললাম, যে সাম্রাজ্যবাদের কথাটা কেন বললাম, দেখেন সাহিত্য, মানুষ হ্যাঁ দুঃখে থাকলেও সাহিত্য রচনা করে, কিন্তু সাহিত্য রচনার জন্য মানুষের একটা সুখ সমৃদ্ধ বা একটা নির্ভরতার সময় দরকার। সেই নির্ভরতার সময়টা ইংল্যান্ডের রানী রানী ভিক্টোরিয়ার সময় ইংল্যান্ডের লোকেরা খুব সুন্দরভাবে পেয়েছিল। আপনি দেখেন বিজ্ঞানের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, আপনার বিবর্তনবাদ যে আসলো, এই ধরনের নানান যে ধর্মীয় চেতনার সাথে সায়েন্সের প্রশ্ন, সায়েন্স বিজ্ঞান, মানে বিজ্ঞান ধর্মকে নিয়ে প্রশ্ন করলো, এই যে নানান ধরনের একের পর এক প্রশ্নগুলো আসা শুরু করলো, এটা কি বোঝায়? এটাই বোঝায় যে এই সময় মানুষ অনেকটাই স্বাধীনতা এবং সুখে শান্তিতে বসবাস করতো জন্যেই মানুষের মধ্যে এই জিনিসগুলো তৈরি হয়েছে। আর এই জিনিসটা আমাদের ইংরেজি সাহিত্যটাকে অনেকটাই আপনার অনেক দূর এগিয়ে দিয়েছে। এই যুগটাতে সাহিত্য আগে যা এগিয়েছে তার চেয়ে অনেক বেশি অগ্রসর হয় বা অনেক বেশি ডেভেলপড হয় এই যুগটাতে। আর এই যুগটায় মানুষ ভাষার প্রধান মাধ্যম হিসেবে বা মনের প্রকাশের জন্য সবচেয়ে যে এইটা করে নেয়, সাহিত্যটাকে বেছে নেয়, সেই সাহিত্যটা ছিল উপন্যাস। বা ঔপন্যাসিক ভাবেই সেই সাহিত্যটাকে কি করে নেয়, মানে সাহিত্য দিয়ে সমাজটাকে প্রকাশ করে। দেখেন এখানে ডারউইনের কথা আসলো, ডারউইন এসে বিবর্তনবাদের যখন তথ্য দিল, যে তথ্য দিল সে কি করলো, যে বানর থেকে মানুষ তৈরি হয়েছে, এই যে একটা তথ্য সে দিল, দেওয়ার পরে কি করলো, একটা ধর্মীয় যে চেতনা ছিল এই চেতনার সাথে একটা সংঘর্ষ তৈরি হলো। কিন্তু বাস্তবতার প্রেক্ষাপটে দেখা গেল যে না, পরবর্তীতে বিজ্ঞানীরাই বিভিন্নভাবে এই চার্লস ডারউইনের যে আছে, আহ, আহ, বিবর্তনবাদের যে ইভলিউশনারি যে থিওরিটা প্রমাণ করলো যে না, এই থিওরিটা মিথ্যা বা ভুল। কিন্তু এইখানে আমাদের দেখার বিষয় এটা না যে এটা ভুল বা সমৃদ্ধ কিনা। ধর্মীয় ভাবে আমরা যারা বিশ্বাস করি তারা তো আমরা এই ধরনের থিওরি বিশ্বাস করবো না। কিন্তু এইখানে যে বিষয়টা উল্লেখ, সে বিষয়টা হচ্ছে যে এইখানে ব্যক্তি স্বাধীনভাবে চিন্তা করলো। এই যে স্বাধীনভাবে চিন্তা করার একটা জায়গা তৈরি হইলো, এই জায়গাটাই হচ্ছে যেটা এই এই আপনার 16-17 দিকে শুরু হয়েছিল, হিউম্যানিজম বা রিজন, যুক্তি দিয়ে বা ইয়ের উপর কথা বলা বা নিজের মতামত গুলোকে প্রকাশ করার যে ভাষাটা, এই ভাষাটার জন্যই উপনিবেশের যে বিস্তারটা, এই বিস্তারটা একটা বড় ধরনের হম ঘটে, আহ পরিবর্তন ঘটায়। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। এগুলো হচ্ছে সাহিত্য না, এগুলো হচ্ছে ইতিহাস। তো যেহেতু ক্লাসগুলো আছে, আমার মনে হয় শুধু সাহিত্য না জেনে এই পুরো জিনিসটা যদি জেনে জেনে পড়েন তাহলে ভালো হবে। আমি আপনাদেরকে পরামর্শ দিব যে ইংলিশ না, শুধু বাংলা লিটারেচারও যখন পড়বেন, যে ধরেন আলফ্রেড টেনিসনের আপনি একটা কবিতা পড়লেন, ওয়েস্টল্যান্ড বা ইউলিসিস বা লুটাস ইথার, এগুলো আমরা আসতেছি একটু পরে। তো এই ধরনের কবিতাগুলো যখন পড়বেন, তো তখন আলফ্রেড টেনিসনের ওয়েস্টল্যান্ড বলতেছি, সরি, এই ইউলিসিস বা লুটাসিটাস বা লকলিস হেল, এই ধরনের কবিতাগুলো যখন পড়বেন, তখন কবিতাগুলোর মাধ্যমে কি প্রকাশ করবেন, কবিতাগুলোর মাধ্যমে যুগটাকে বোঝার চেষ্টা করবেন। একটা বিশেষ কবিতা পড়বেন, যেহেতু সময় আছে, আপনার প্রস্তুতির সাপেক্ষে এগুলো পড়ে রাখতে হয়, তাহলে কি হবে, সারা জীবন মনে থাকবে এবং যে কোনো পরীক্ষার জন্য বারবার রিভিশন দিতে হবে না। তো এটা একটু মানে মনে স্যার, রাখবেন। থিম সহ, কবিতার থিম সহ যেটা থাকে এগুলো যদি পড়লে একটু মনে বেশি থাকবে এরকম। হ্যাঁ হ্যাঁ, একটু 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 সুন্দর করে একটু পড়ে রাখবেন, যেহেতু সময় পাইছেন। এই যে দেখেন, ইতিহাসের সাথে সাহিত্য অঙ্গাঙ্গি ভাবে জড়িত, থাকবেই, রিফ্লেক্ট হবেই। এই দেখেন ইংল্যান্ডের এই উপনিবেশ, দেখানো বিষয়, ঠিক আছে, হ্যাঁ, এটা দেখানো বিষয়। এমনি তোমাকে দেখাই দিই, একটু আসো, বাবা তো তোমাকে তুলতে পারবো না, এই যে এটা দেখেন। সবাই একটু ওকে দেখেন, ওর জন্য দোয়া হ্যাঁ। করবেন, ও হাতে ব্যথা পেয়েছে। হুমায়ুন, হুমায়ুন, তুমি কেমন আছো? বলে কেমন আমি আছো একটু তুমি? হাতে একটু ব্যথা পেয়েছি, আমার জন্য তুমি দোয়া করবেন। তুমি কোথায় ব্যথা পেয়েছো? বলে একটু পড়ে গিয়েছিলাম। আমার বাবা আমাকে ফেলে দিছিল। কি? ওয়াও। স্যার, আরেকটু পুরো ওটা দেখা যাচ্ছে না। আমি ওকে খুলে নিতে পারবো না, ভারী ভারী আচ্ছা। ভারী ভারী বলতে ও মানে ওকে খুলে তুলতে গেলে আমার সমস্যা হবে এখন। আচ্ছা, আব্বু ফেলে দিয়েছে? বাবা আমাকে ফালাই দিছে ঠাট্টা করে। ফালাই দিছিল? তুমি
আচ্ছা, আর কি আর তুমি হলো আম্মু আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে। এখানে তুমি যা বলছো এটা এটা কিন্তু টিভিতে রেকর্ড হয়ে থাকবে। কোনটা? হ্যাঁ হ্যাঁ। রেকর্ড হয়ে থাকবে, রেকর্ড হয়ে থাকে, পরে ওরা শুনে বলবে, ইস, হুমায়ুনের বাবা কত খারাপ। এখন যে ওরা যে এটা বলবে, হ্যাঁ বলো। বলো। তুমি খেয়েছো? হ্যাঁ আমি কি খেয়েছি জানো? আমি হলাম খেয়েছি আলু। হ্যাঁ। তাহলে টাটা দিয়ে দাও সবাইকে, বলো আল্লাহ হাফেজ। তুমি কিন্তু জানো না এখানে, সরি, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখেন, এই যে আপনি বললেন যে থিমটা, আমি আমি বলি কি, থিমটা সবসময়ই পড়বেন। থিম বলতে কি, আপনার হাতে যদি সময় থাকে, আপনি একটু সময় নিয়ে কবি বা কবিতা সম্পর্কে একটু পড়বেন। পড়লে কি হবে, ওই সময়ের সাথে রাজনীতিটা একটু পড়ার চেষ্টা করবেন, তাহলে এই যে লিটারেচারের যে পার্টটা আছে, আপনাকে একবার কষ্ট করে যদি পড়েন, ঘটনাগুলো মনে থাকবে। এগুলোর বাংলা পাওয়া যায়, ইংরেজি পাওয়া যায়, সবই পাওয়া যায়। আপনি একবার যদি খালি থিম গুলা, বিষয়বস্তুগুলা, আপনি লাইন বাই লাইন পড়তে যায় না, লাইন বাই লাইন পড়তে গেলে আপনি বুঝবেন না। মানে ওরা যেভাবে লিখছে ওই লেখাটা যদি স্যার, পড়তে যান, তাহলে আপনার স্যার কাছে অনেক ব্যাখ্যা। লিটারেচারের যে বইগুলো আছে এমনি বিসিএস এর, ওগুলোতে মানে প্রত্যেকটা কবিতা ছোট ছোট করে করে ব্যাখ্যা আছে নিচে, মানে বাংলাতে আছে, ইংলিশে আছে, এই টাইপের এগুলো আর কি। হ্যাঁ, তাহলে তো ভালোই। বইগুলোতে যদি পাওয়া যায়, যদি ছোট ছোট করে থাকে এটা, তবে আমার পরামর্শ থাকবে, একবারে জিস্ট না, একটু ঘটনাটা একটু বিশদ করে পড়ার জন্য। আর যখন পড়বেন, তখন ইমেজ চিন্তা করবেন। হুম, যে এই সময়কালটা হইলো, শুধু কাহিনীটা পড়বেন না, কাহিনীর সাথে বর্ণনাগুলো যেগুলো থাকবে এগুলো একটু দেখবেন। তাহলে কি হবে, আপনার দীর্ঘ সময় মনে থাকবে, যেহেতু পড়বেনই, একবার ভালো করে পড়ে ফেলেন, সব মনে থাকবে। এই যে দেখেন, আমি আপনাকে রানী ভিক্টোরিয়া সম্পর্কে তথ্য দিলাম, এমন না যে ইংরেজি ক্লাস যারা করায় এগুলো তথ্য জানে না, সবাই আমার চেয়ে বেশিই জানে। কিন্তু বিষয় হলো আমরা একটু বলি, মানে দেখেন আমি কিন্তু প্রাসঙ্গিক ভাবে নিয়ে এসে পড়ছি এদেরকে সাহিত্যের সাথে, যে এই সময়টা উপন্যাসের যুগ কেন হলো, কারণ শিল্প সাহিত্য বিজ্ঞান এগুলোর উন্নতি কেন ঘটলো, কারণ রানী এই সময়টাতে খুব সুন্দরভাবে রাজ্য শাসন করছে। এবং দেখেন তিনি কি করলেন, রাজতন্ত্র থেকে যখন গণতন্ত্রের দিকে দিলেন, গণতন্ত্র বা পার্লামেন্টেরিয়ান গভর্নমেন্ট দিলেন, ক্ষমতা তাদের হাতে দিয়ে দিলেন, তখন কিন্তু মানুষ স্বাভাবিকভাবে, সাধারণ মানুষও কি করলো, যে ঠিক ঠিক আছে, রানী থাকুক, রানী সুপ্রিম হিসাবে থাকবে, তার কিছু পাওয়ার থাকবে, কিছু পাওয়ার এক্সারসাইজ করবে। তখন কিন্তু এইটা একটা মানে রাজত্বটা তাকে এখন সুদৃঢ়, সুদৃঢ় করলো, স্ট্রং করলো। এই যে যুগটা, এই জন্যই এটাকে সমৃদ্ধের যুগ বলা হচ্ছে। আর উপনিবেশের বিস্তার ঘটার কারণে কি ঘটলো, দেখেন তাদের ইকোনমিক প্রবলেম, মানে ইকোনমিক ডেভেলপমেন্টটা খুব বেশি ঘটলো। ইকোনমিক ডেভেলপমেন্ট ঘটলে কি হয়, স্বাভাবিকভাবে আপনার ঘরে যদি সবকিছুই ঠিকঠাক মতো থাকে, আপনার যদি অর্থবিত্তের কোনো অভাব না থাকে, স্বাভাবিকভাবে আপনি কিন্তু একটু একটু সাহিত্যিক, একটু শিল্পের এই ধরনের প্রসার ঘটানোর চেষ্টা করবেন, বা করে থাকি আমরা, করি না? একটু একটু টাকা পয়সা থাকলে আমরা একটু, বা কোনো একটা বোনাস পাইলে বা কোনো এক জায়গা থেকে পাইলে, আমরা ভাবি একটু ঘুরে আসি। এই যে ঘুরতে চাওয়ার মন মানসিকতা, বা এটা, এখান থেকেই তো সাহিত্যের সৃষ্টি। আপনি সাহিত্যের সৃষ্টি, আপনি মনের আবেগগুলোকে প্রকাশ করতেছেন, নিজেকে সময় দিচ্ছেন। আমার রোমান্টিক এই যে কি পড়ছি, ইন্ডিভিজুয়ালিজমের কথা পড়ছি, স্বাতন্ত্র্যবাদের কথা বলছি, ব্যক্তিকেন্দ্রিক চিন্তা ভাবনার কথা বলছি, সাবজেক্টিভিটির কথা বলছি, লাভের কথা বলছি, লাভ ফর নেচার বলছি। এই যে এখন মানুষ ঘুরতে যায়, কেন ঘুরতে যায়, যে একটু যাই প্রকৃতি থেকে আসি। এই যে সমৃদ্ধির সময়টা আসলো, তখন ইংল্যান্ড এই দিক থেকে, সাহিত্যের দিক থেকে অনেকটা এগিয়ে গেল। শুধু এই উপনিবেশবাদের পড়লে দেখেন, একটা জায়গায় যে পরিবর্তন ঘটলো, পরিবর্তন কিন্তু এরকম না, পরিবর্তন গুলো খুব ইন্টার রিলেটেড, একটা আরেকটার সাথে ঘটতে থাকে, স্বাভাবিকভাবে ঘটতে থাকে। কিভাবে ইন্টার রিলেটেড, দেখেন যখনই উপনিবেশ বিস্তার ঘটলো, তখনই সাথে সাথে কি হবে, সামাজিক পরিবর্তন গুলো ঘটতে থাকবে। আর সামাজিক পরিবর্তন যখন ঘটবে, তখন আবার ঘুরে এসে দেখবেন, হ্যাঁ, রাজনৈতিক পরিবর্তন ঘটবে। রাজনৈতিক পরিবর্তন পরিবর্তন যখন ঘটবে, তখন সাংবিধানিক পরিবর্তন, অধিকারের কথা আসবে, আইনের কথা আসবে। আবার এগুলো যখন হবে, পক্ষে বিপক্ষে, তর্ক বিতর্ক, নানান ভাবে যখন অগ্রসর হইতে থাকবে, তখনই ঘটবে সাহিত্যের প্রকাশ। এটাই হচ্ছে মানে মূল বিষয় আর কি। তো দেখেন, যখন এই সময় সামাজিক পরিবর্তনটা কিভাবে ঘটলো, উপনিবেশের ফলে তারা কি করলো, বিভিন্ন দেশ থেকে কাঁচামাল সংগ্রহ করা শুরু করলো। তো বিভিন্ন দেশ থেকে যদি কাঁচামাল সংগ্রহ শুরু করে, তাহলে তাদের ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট ঘটবে। এবং দেখেন, ইংল্যান্ডে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা কত সালে ঘটে, 1860 সালে।
তাহলে 1800 শিল্প বিপ্লবটা ঘটে কত সালে? শিল্প বিপ্লবটা ঘটে 1860 সালে। তাহলে এই যে শিল্প বিপ্লবটা ঘটলো, শিল্পের ফলে কি হলো? দেখেন, এইখানে চমৎকার একটা জিনিসের ঘটনা ঘটে। সমাজে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভাবন ঘটে, মিডিল ক্লাস। এই মিডিল ক্লাস গিয়ে পরে আবার ইংলিশ লিটারেচার নাই, মিডিল ক্লাস। দেখেন, এই মিডিল ক্লাস কোথায় দেখছিলাম আমরা? এই মিডিল ক্লাস আমরা দেখছিলাম রেনেসাঁ যুগে। তাহলে দেখেন কত বছর পরে আবার যেন এই ভিক্টোরিয়ান এজে আমরা এসে দেখলাম যে, হ্যাঁ, রেনেসাঁ যুগে তাও কিছু লিমিটেশন ছিল, কিন্তু এইখানে যখন আপনার শিল্পের প্রসার ঘটতে থাকে, তখন আবার অনেক ধরনের পরিবর্তনও কিন্তু ঘটতে থাকে। যে কৃষি থেকে মানুষ ইন্ডাস্ট্রির দিকে ধাবিত হয়। হ্যাঁ, যদি কখনো আপনাদের সময় হয় একটা বই পড়েন, সাইলাস মার্নার। হ্যাঁ, সাইলাস মার্নার নামে একটা বই আছে, এই যুগেরই ইয়ের লেখা, আপনার ভুলে গেলাম, জর্জ এলিয়টের লেখা। হ্যাঁ, জর্জ এলিয়টের লেখা সাইলাস মার্নার, এটা লিখে রাখেন, এটা প্রশ্ন আসতে পারে। সাইলাস মার্নার কোন যুগের উপন্যাস? সাইলাস মার্নার ভিক্টোরিয়ান যুগের উপন্যাস, জর্জ এলিয়ট। ঠিক আছে, মেরি অ্যান ইভান, এটা আসবে পরবর্তীতে আসবে। যেহেতু কথা প্রসঙ্গে চলে আসছে, তাহলে আমি বলে ফেলি, এখানে একটু লিখে রাখেন। হ্যাঁ, যে সাইলাস মার্নারের যে লেখাটা, এটা হচ্ছে জর্জ এলিয়ট। একটু ওনার কথা যেহেতু চলেই আসছে, আমরা বলে ফেলি। তো জর্জ এলিয়টের সাইলাস মার্নার উপন্যাসটা যদি পড়েন, এই একটা উপন্যাস পড়লেই হবে। এই একটা উপন্যাস যদি আপনি ঠিক মতো পড়েন, তাহলে পুরো ভিক্টোরিয়ান এই সম্পর্কে আহ, আপনার 70% ধারণা তৈরি হয়ে যাবে, বা 60 থেকে 70% ধারণা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, নামটা মনে থাকবে? সাইলাস, বুঝছেন না তোরা? সাইলাস, SYLAS, সাইলাস মার্নার। এটা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ানো হয় ইংরেজিতে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে। SYLAS, সাইলাস মার্নার, MARNER, সাইলাস মার্নার, জর্জ এলিয়টের লেখা। পরীক্ষায় আরেকটা প্রশ্ন আসে, জর্জ এলিয়টের পুরো নাম কি বা আসল নাম কি? জর্জ এলিয়টের আসল নাম হচ্ছে মেরি, MARY, মেরি অ্যান, ANN, অ্যান ইভান্স, EVANS, মেরি অ্যান ইভান্স। খেয়াল রাখবেন। হ্যাঁ স্যার, লিখছি। সাইলাস মানের উপন্যাসের আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে দা দা ওয়েভার, THEE, দা ওয়েভার, তাঁতি আর কি, তাঁতি, উইভার বা উইভার, WEAVER, অফ রেভেলো। শীতে থাকার কথা। এই সাইলাস মান্নারের একটা উপন্যাস, জর্জ এলিয়টের একটা উপন্যাস থাকলেও এটা থাকার কথা। জর্জ এলিয়ট কিন্তু, মেরি অ্যান ইভান্স কিন্তু মহিলা ঔপন্যাসিক। হ্যাঁ, ভুলে যাব না, উনি একজন মহিলা উপন্যাসিক বা নারী লেখিকা। ভিক্টোরিয়ান যুগের নারী লেখিকার মধ্যে উনি অন্যতম। লিখছেন? লিখছি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এটুকু আমরা খেয়াল রাখার চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে যে যে জায়গা থেকে এই মেরিয়ান ইভান্সে আসলাম, যে ওই যে শিল্প বিপ্লবের ফলে, তো দেখেন এই সময় যখন শিল্প বিপ্লব, মধ্যবিত্ত শ্রেণীর আপনার উদ্ভাবন ঘটে, তখনই শিল্প বিপ্লবটাকে শিল্প বিপ্লব ঘটে। আর শিল্প বিপ্লব ঘটার ফলে কি হয়? এই সময় শিশু শ্রম আসে, আইনের বিষয় আসে, শ্রমিকদের অধিকার আসে, নারীদের ভোটাধিকার আসে। এই যে বিষয়গুলো, শিক্ষা, স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো আসে, এই ধরনের সমস্ত পরিবর্তন এই ভিক্টোরিয়ান এজ ধরে ঘটতে থাকে। তো যাই হোক, এই ধরনের কথা বলতে থাকলে আমরা আসলে সারা দিন সারা রাতই বলতে থাকতে পারবো, মানে যতক্ষণ বলা যায় ততক্ষণ বলা যাবে। তো আমি অল্প একটুর মধ্যে শেষ করতেছি, যে এই যে সামাজিক পরিবর্তনটা আসলো, যখনই সামাজিক পরিবর্তন ঘটবে, তখনই রাজনৈতিক পরিবর্তন ঘটবে। এটা খুব দেখেন, উপনিবেশ, সামাজিক, রাজনৈতিক। তো রাজনৈতিক পরিবর্তনটা যখন ঘটবে, তখন কি হবে? তখন হবে যে ইংল্যান্ডে যেটা ঘটে, যে আহ, আপনার এই সময় ওই যে বললাম রাজনৈতিক দল এবং নেতার আবির্ভাব ঘটে, সাংবিধানিক রাজতন্ত্রের কথা বললাম, যে এখানে রাজার ক্ষমতা কমে যায়।
এবং পার্লামেন্টের ভূমিকা বৃদ্ধি পায়, অর্থাৎ ডেমোক্রেসি উঠতে থাকে। এবং এইখানে ইংল্যান্ডে দুইটা জিনিসের নাম মনে রাখবেন, একটা হচ্ছে হাউস অফ কমন্স আর একটা হচ্ছে হাউস অফ লর্ডস। এই দুইটা আইনসভা ছিল ইংল্যান্ডে। ঠিক ঠিক আছে। পরবর্তীতে রাজনৈতিক দল এই যখন আসলো, এখানে আরেকটা নাম মনে রাখবেন, এই সময় দুইটা রাজনৈতিক দলের উদ্ভব ঘটে ইংল্যান্ডে। এটুকু বলে শেষ করব। যে রাজনৈতিক দলের আবির্ভাব ঘটে, একটা নাম হচ্ছে কনজারভেটিভ পার্টি আর একটা হচ্ছে লিবারেল পার্টি। এখনো আছে ইংল্যান্ডে এই দুইটা। একটা হচ্ছে কনজারভেটিভ পার্টি আর একটা হচ্ছে লিবারেল পার্টি। একটা হচ্ছে কনজারভেটিভ পার্টি আর একটা হচ্ছে লিবারেল পার্টি, খেয়াল রাখবেন। কনজারভেটিভ পার্টি পার্টি উনি ওইটা হচ্ছে বেঞ্জামিন ডিসরেইলি। একটু পড়বেন যখন শীটে, এটা থাকার কথা। বেঞ্জামিন ডিসরেইলি কনজারভেটিভ পার্টির নেতা। আর উইলিয়াম গ্ল্যাডস্টোন, ঠিক আছে। উইলিয়াম গ্ল্যাডস্টোনের নাম শুনছেন আপনারা, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড উক্তিটি কার? উইলিয়াম গ্ল্যাডস্টোনের। এই যে স্যার, এটা লিখছেন লিবারেল পার্টি, লিবারেল পার্টি কে বলছেন যে? লিবারেল। একটু একটু মন দিয়ে শুনেন। বেঞ্জামিন ডিসরেইলি হচ্ছেন কনজারভেটিভ পার্টির, আর লিবারেল পার্টির ওই সময় নেতা যিনি ছিলেন তিনি ছিলেন উইলিয়াম গ্ল্যাডস্টোন। এই নামগুলো শোনার কথা, উইলিয়াম গ্ল্যাডস্টোন। এই উইলিয়াম গ্ল্যাডস্টোনের একটা বিখ্যাত উক্তি আছে। উক্তিটা হচ্ছে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। ঠিক আছে। ন্যায় বিচার যদি দেরি করা হয় তাহলে সেটাকে ন্যায় বিচারকে অস্বীকার, মানে আপনি যদি বিচার করতে দেরি করেন তার মানে ন্যায্যতাকে অস্বীকার করলেন। আবার আরেকটা কথা উনি বলছেন, জাস্টিস হারির জাস্টিস বাড়ির। তাড়াহুড়া করে যদি আপনি কোনো কিছু করতে যান তাহলে মানে ন্যায্যতাটাকে আপনি হয়তো প্রাধান্য দিচ্ছেন না। তো যাই হোক, এই যে রাজনৈতিক দলগুলো আসলো, রাজনৈতিক দলগুলো যখন আসলো তখনই আপনার কিসের তৈরি হলো? তখনই তৈরি হইলো রিফর্ম অ্যাক্ট বা সংস্কার আইন। ইংল্যান্ডে এই সংস্কার আইনগুলো আপনার আহ, তিনটা সাল মনে রাখবেন: 1832, 1866, 1884। এই যে আইনটা, এই তিনটা আইনটা একটু এরকম বললে আসলে বলতেই থাকবো। সংস্কার আইন হচ্ছে 1832 সালে। এটা একটু মনে, বন্ধ করে দাও। সংস্কার আইন আপনার 1832 সালে যেটা হয় সেখানে ভোটাধিকারের বিষয়টা আসে। 1867 সালে যেটা হয় সেখানে শ্রমিকদের আইনের অধিকার আসে। আর আপনার 1884 সালে আসে গ্রামীণ শ্রমিকদের আইনের অধিকার বা ভোটাধিকার। এই যে বিষয়গুলো আসে, আহ এই জিনিসগুলো আহ, প্রাধান্য পেতে থাকে। কেন ওইখানে এসি ছাড়া আছে না ওই রুমে? আচ্ছা, আম্মু বসতে থাকে। তো এই যে বিষয়গুলো, এটা যেমন এই সময় আরো একটা আইন তৈরি হয়, শিক্ষা আইন। একটু মনে রাখবেন, 1870 সালে শিক্ষা আইন। ঠিক আছে। এইভাবে মনে করেন আপনার একটার পর একটা ঘটনা এরকম যুগ যুগ ধরে ধরে একটার পর একটা ঘটনা সামনের দিকে অগ্রসর হতে থাকে। অর্থাৎ লিটারেচারটা প্রসারিত হওয়ার বা ডেভেলপ হওয়ার যতগুলো পদ্ধতি দরকার, সেই সমস্ত পদ্ধতিগুলো এই ইংল্যান্ডের এই রানী ভিক্টোরিয়ার এই যুগটাতে ছিল। এই জন্যে এটাকে ইংল্যান্ডের এই যুগে সময়কালটার মধ্যে আপনার কি বলা হয়, স্বর্ণযুগ বলা হয়। বা বলতে পারেন যে এই 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 সালটা হচ্ছে আপনার ইংল্যান্ডের উপন্যাসের স্বর্ণযুগ, গোল্ডেন এজ অফ ইংলিশ নভেল, এইভাবে আপনারা বলতে পারেন। আরেকটু বলে একটা আরেকটু কথা বলে সামনের দিকে অগ্রসর হই। তো এই যখন এইভাবে চলতে থাকলো, এই যুগটাকে পরবর্তীতে গিয়ে স্বর্ণযুগ যখন বললেন, তখন আপনি খেয়াল রাখবেন ভিক্টোরিয়ান যুগের যে সময়টাকে আবার এটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে 1860, 1848 থেকে 1860 পর্যন্ত সময়টাকে একটা ভাগে ভাগ করা হয়। এটা শীটে আছে, এগুলো লেখা লাগবে না। 1800 আবার 1880 থেকে 1900 যে এই সময়টাকে একটা করা হয়। এবং 1800 এখানে একটা ফেবিয়ান সোসাইটি প্রতিষ্ঠিত হয় জর্জ বার্নার্ড শর নেতৃত্বে। 1890 সালের দিকে গিয়ে 91 না 93 সালে ফেবিয়ান সোসাইটি গঠিত হয়। তো এই সব মিলে আপনার ইংল্যান্ডে আহ চমৎকার ভাবে রাজত্ব অগ্রসর হইতে থাকে এবং সবকিছুর মধ্যে সবকিছুই যেন একটা বিপ্লবের মতো ঘটতে থাকে। তো এটা খেয়াল রাখবেন। আরেকটা খেয়াল রাখবেন, 1880 থেকে, অর্থাৎ রানীর শেষের দিকের সময়টাকে, 1880 থেকে 1901 সাল পর্যন্ত, এই সময়টা মানে ভিক্টোরিয়ান যুগের শেষ সময়, মানে ওনার রাজত্বের শেষ সময়, যেটাকে বলা হয় এইজ অফ ডিকাডেন্স।
বা পতনের পতনের কাল আর কি, বা শেষের কাল যেটা, সেটা বলা হয়। আর একটা হচ্ছে যে মানে এইভাবে যুগটা আস্তে আস্তে সমাপ্তির ঘটতে আসে। তো এইখানে এই সমাপ্তির জায়গাটাই যখন আসে, এখানে যেতে যেতে সাহিত্যের ক্ষেত্রে যে বিষয়গুলো তৈরি হয়ে থাকে, উল্লেখযোগ্য যে বিষয়টা, তিনটা উল্লেখযোগ্য বিষয় মনে রাখবেন। একটা মনে রাখবেন, এইটাকে উপন্যাসের স্বর্ণযুগ বলা হয়। এখানে আধুনিক নাটকের সূচনা হয় জর্জ বার্নার্ড শ নাটকের মাধ্যমে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যে এখানে ড্রামাটিক মনোলগের আবির্ভাব ঘটে। ঠিক আছে, রবার্ট ব্রাউনিং এর মাধ্যমে ড্রামাটিক মনোলগের আবির্ভাব ঘটে, এবং নাটকটাকে একটা অন্য পর্যায়ে বা উচ্চ পর্যায়ে নিয়ে যায়। যেহেতু এখানে ড্রামাটিক মনোলগ চলে আসছে, এখানেও ড্রামাটিক মনোলগের কথা আমরা বলে ফেলি। ড্রামাটিক মনোলগ মানে কি? মনোলগ মানে কি? মনোলোগ মানে হচ্ছে যেখানে একজন লোক কথা বলবে, আর ওই কবির ওই বলা কথা থেকে বুঝতে পারবো এখানে অন্য কেউ উপস্থিত আছে, একজন শ্রোতা আছে, এবং কোনো ঘটনাটা বলবে। এটা যেমন আমরা সবাই জসীমউদ্দিনের কবর কবিতা পড়ছি। এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে, ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে, এতটুকু তারে ঘরে এনেছিল পুতুলের মতো মুখ, আহ, সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইতো বুক। এরকম বলতে বলতে গিয়ে বলতেছে, দাদু দাদু ধর ধর আর বুঝি নাহি পারি। ঠিক আছে, হ্যাঁ, বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি। এই যে এরকম করে কবি বলতেছেন, এই যে কবর কবিতায় কে যে মৃত্যুর বর্ণনাগুলো দিচ্ছেন, দেখা যাচ্ছে যে দাদু একাই একাই কথা বলছেন। ও নাতি ওইখানে আছে, নাতির উপস্থিতি বোঝা যাচ্ছে কার মাধ্যমে? নাতির উপস্থিতি বোঝা যাচ্ছে যে ইয়ের, আপনার কি বলে এটাকে, হ্যাঁ, দাদার কথা থেকে। এই যে কথা থেকে আরেকজনের উপস্থিতি বোঝা যাচ্ছে। এই যে উপস্থিতি ড্রামাটিক মনোলগের মধ্যে শুধুমাত্র মানে কবি একজনই কথা বলে যায়, এবং আরেকজনের উপস্থিতিটা জাস্ট খালি টের পাওয়া যায়। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো দেখেন বাংলায় কিন্তু এমনি এমনি আসে নাই। যেমন ওই আপনি বাংলা দিয়ে আমি এই জন্য বললাম যে, যেমন আমি বললাম এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে, দেখেন কবিতাটা শুরু করছে কিভাবে, একেবারে যেন স্টার্ট করতেছে, এবার পরিচয় করে দিয়েছে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। বললাম, এই যে বলতেছে যে তার মানে বুঝাচ্ছে যে দেখেন সে একাই কথা বলতেছে, যে 30 বছর ধরে এখানে ভিজায় রাখছি দাদির কবর, এরকম টাইপের। যে ইংরেজিতে এরকম ভাবে আসছে, তো ইংরেজির ক্ষেত্রে আমরা শুধু এটা মনে রাখবো যে এই ড্রামাটিক মনোলগ ভিক্টোরিয়ান যুগে শুরু হয়, কবিতাটাকে একটা উচ্চ মার্গীয় পর্যায়ে নিয়ে যায়, এবং এই এটার হিসেবে শ্রেষ্ঠ হিসেবে বা ড্রামাটিক মনোলগের আবিষ্কর্তা হিসেবে বা যেটাই বলেন না কেন, জনক হিসেবে আমরা যার নাম বলে থাকি, তিনি হচ্ছেন রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং। ঠিক আছে, ফ্রা লিপোলিপি তার ড্রামাটিক মনোলগ ইয়ে বইগুলো, এগুলো নিয়ে প্রশ্ন আছে, এগুলো আপনাদের কাজ হচ্ছে মুখস্থ করা। আমি শুধু এই জায়গাটা মিলাই দিলাম বাংলার সাথে। যেমন কবর কবিতাটা তো পড়ছেন সবাই, পড়ার কথা। যেমন বলছিল, এইখানে তোর বাপজি ঘুমায়, এইখানে তোর মা, কাঁদছিস তুই কি করিব দাদু, পরাণ যে মানে না। এই যে কথাগুলো দেখেন, আবেগ, অনুভূতি, ন্যারেটিভ, এই যে মনোলোগ, এইটা ইংরেজি সাহিত্যে ইতিপূর্বে কখনোই ছিল না। এবং এইখান থেকে এই ধরনের কবিতাগুলো আস্তে আস্তে বাংলা সাহিত্যে এই মনোলগের মাধ্যমে এগুলো আসলো। তো ড্রামাটিক মনোলগটা হচ্ছে বাংলা সাহিত্যের কথা আমরা এখানে ঢুকছি না। তো এই যে ড্রামাটিক মনোলগ, কবিতার মাধ্যমে নিজের আবেগ অনুভূতিটা এককভাবে প্রকাশ করার যে একটা পদ্ধতি, এটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। এবং এইটা ভিক্টোরিয়ান যুগে, ইংরেজি সাহিত্যে ভিক্টোরিয়ান যুগে এই ইটা ঘটে আর কি, আবির্ভাবটা ঘটে থাকে। মোটামুটি কি বুঝতে পারছি? জি স্যার। স্যার, উপন্যাস শেষ না হয় দ্বিতীয়টা কি বলছিলেন যেন? সেকেন্ডটা ড্রামাটিক মনোলগের আগেরটা এই উপন্যাসের যুগটাকে, শেষ না হয়। হ্যাঁ এই যুগটাকে তিনটা কথা বলছি। একটা বলছি উপন্যাসের স্বর্ণযুগ বলা হয় ভিক্টোরিয়ান যুগকে। ঠিক আছে, কি বলা হয়? উপন্যাসে, উপন্যাসের স্বর্ণযুগ। হ্যাঁ, স্বর্ণযুগ। আর আরেকটা কথা বলছি, যে এই সময় আধুনিক নাটকের একটা আহ, আধুনিক নাটকের সূচনা আরো আগে হয়, কিন্তু আধুনিক নাটকটাকে খুবই উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, সরি, নাটকের সূচনা আগেই হয়, কিন্তু এই ক্ষেত্র সময়টা থেকে এসে আমরা আধুনিক নাটকের কথা বলতেছি। সেই বিখ্যাত লেখকের নাম হচ্ছে জর্জ বার্নার্ড শ। ঠিক আছে, তো উনার উনার অনেকগুলো নাটক আছে, অনেক মজার মজার নাটক আছে, মানে খুব ভালো লাগে। যেমন আর্মস এন্ড দ্য ম্যান, চমৎকার একটা নাটক।
তো আমসুন্দর ম্যান তাহলে কার লেখা? জর্জ বার্নার্ড শর লেখা। আর জর্জ বার্নার্ড শ সম্পর্কে বলতে গিয়ে বললাম উনি ফেবিয়ান সোসাইটির একজন সদস্য ছিলেন। আরেকটা বললাম যেটা ড্রামাটিক মনোলগ, রবার্ট ব্রাউনিং এর মাধ্যমে কবিতার ক্ষেত্রে ড্রামাটিক মানে ড্রামাটিক মনোলগের আবির্ভাব ঘটে। হ্যাঁ, তো ড্রামাটিক মনোলগের যখন আবির্ভাব ঘটলো, এই ড্রামাটিক মনোলগটা কি, এটাই আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বলার চেষ্টা করলাম। তো মোটামুটি এই 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 যে এইভাবে আপনি একটার পর আহ, আহ, মানে একটার পর একটার পয়েন্টকে যুগ সাজস করে করে পড়তে থাকবেন, তাহলে দেখবেন আপনার জন্য জায়গাটা কি হয়ে যাবে, ইজি হবে এবং খুব সহজে আপনি মনে রাখতে পারবেন। তো এই যে এই এই মনে রাখার বিষয়টা, এটাই হচ্ছে হ্যাঁ, মানে এই যে এরকম ঘটনা পড়ে পড়ে যদি মনে রাখেন তাহলে আপনার মনে থাকবে। আর যদি ঘটনা না পড়ে পড়ে মনে না রাখেন তাহলে মনে থাকবে না। এটাই হলো মূল বিষয়, আর কিছুই না। আচ্ছা, তারপরে দেখেন এই যুগের আরেকটা বিষয় মনে রাখবেন, যে এই ভিক্টোরিয়ান যুগের এখানে যে কবির কথা আসলো, যেহেতু কবিদের ক্ষেত্রে আসলো, কবির কথা যদি বলি, ভিক্টোরিয়ান যুগের তিনজন প্রধান কবি আছেন। একটু একটু লিখে ফেলেন, এই যুগের প্রধান কবি হচ্ছেন তিনজন। একজন হচ্ছে লর্ড আলফ্রেড টেনিসন, একজন হচ্ছে মেথু আর্নল্ড, আরেকজন হচ্ছেন রবার্ট ব্রাউনিং। স্যার আবার একটু বলেন। আলফ্রেড টেনিসন, মেথু আর্নল্ড, রবার্ট ব্রাউনিং। এটাকে মনে রাখতে পারেন তিনটাকে এইভাবে, ব্যাট, ক্রিকেট খেলার ব্যাট দিয়ে মনে রাখতে পারেন, BAT, ব্যাট। বিতে হচ্ছে ব্রাউনিং, এতে হচ্ছে আর্নল্ড, আর টিতে হচ্ছে টেনিসন। এভাবে মনে রাখেন, তাহলে আপনাদের সহজে মনে থাকবে। কথা বুঝাইতে পারছি? জি স্যার। যে এই যুগের তিনজন হচ্ছে বিখ্যাত, এই তিনজনকে আমরা মানে বিখ্যাত বিখ্যাত কবি হিসেবে আমরা এই যুগটাকে এখানে মনে রাখবো। আরেকটা তথ্য লিখে রাখেন, আমরা লিটারেচারে ঢুকে গেলাম। আরেকটা তথ্য লিখে রাখেন, এই যুগের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক হচ্ছেন চার্লস ডিকেন্স। লিখছেন? জি স্যার। লিখেছেন কি? হ্যাঁ। তাহলে এই যুগের আরেকটা কথা তো আগে বলছি, চার্লস ডারউইনের কথাটা মনে রাখবেন। থিওরি অফ ইভালুয়েশনটা যখন আসে, থিওরি অফ ইভালুয়েশন, বিবর্তনবাদটা আসে। এমন শুধু তাই নেই, এই সময় সাইন্টিফিকের ক্ষেত্রে অনেক ধরনের কথার ঘটে। তো যাক, ওইদিকে আর না ঢুকি আজকে। মানে এগুলো আপনারা আমি একটু টাচ করে গেলাম, আপনারা বলবেন। চার্লস ডিকেন্সের বিখ্যাত, চার্লস ডিকেন্স বলতেছি, চার্লস ডারউইনের বিখ্যাত যে থিওরি অফ ইভালুয়েশন প্রচারিত হয়, যেটা হচ্ছে আপনার ধর্মীয় চেতনার সাথে সাংঘর্ষিক। হ্যাঁ, বিবর্তনবাদের যে তত্ত্ব বা থিওরি, এটা হচ্ছে আপনার একটু খেয়াল রাখবেন যে ধর্মীয় চেতনার সাথে সাংঘর্ষিক যে বিষয়টা, এই বিষয়টা এখানে উঠে আসে। মোটামুটি কি বুঝতে পারছি? হ্যাঁ স্যার। তাহলে এইটুকু একটু মনে রাখবো। আমি 2 মিনিটের একটা ব্রেক দিব। এইটুকু মনে রাখবো আমরা। আমি এখন জাস্ট খালি রাইটারদেরকে একটু বলে যাব, রাইটারদের সাথে সাথে কয়েকটা বিষয় বলে যাব, আপনারা এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। 2 মিনিট। এনামুল ভাই। এনামুল ভাই। জি ভাই, আছে। ক্লাস কি শেষ? শেষ তো আর কথা না পুরোপুরি, নাকি স্যার ডিসকানেক্টেড? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো? না ভাই,
স্যার 2 মিনিটের একটা ব্রেক, দুই আচ্ছা, মিনিটের একটা ব্রেক আছে। হ্যাঁ এনামুল ভাই, আমি বলতে চাচ্ছিলাম ওই যে আপনি কিছু পিডিএফ দিবেন বলছিলেন বাংলা দ্বিতীয়ের, আমি আপনাকে নক দিছিলাম, দেওয়া হয়নি। জি স্যার, শুনতে এখন এই যে তিনজন বিখ্যাত কবির নাম বললাম, বেশিরভাগ সময় বিসিএস এর প্রশ্ন আসলে এই তিনজন বিখ্যাত লোকের কাছ থেকে প্রশ্ন আসে। তো আমার পরামর্শ থাকবে যে আপনারা এই এই কবিগুলা সম্পর্কে একটু ভালো করে পড়ে রাখবেন। আমি একটু একটু করে বলে যাই, খুব বেশি কি শুনে আর নাম যতটুকু মনে থাকে। আলফ্রেড টেনিসন হচ্ছেন এই ভিক্টোরিয়ান এজের, ওনাকে মনে রাখবেন রিপ্রেজেন্টেটিভ পয়েট। ঠিক আছে, ভিক্টোরিয়ান এইজের প্রতিনিধিমূলক কবি বা রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট হিসেবে মনে রাখবেন। উনার সম্পর্কে আরেকটা তথ্য মনে রাখবেন, সেটা হচ্ছে যে উনি ভিক্টোরিয়ান এইজের লিরিক পয়েট। আমরা মূলত লিরিক পয়েট হিসেবে কাকে চিনি বলেন তো? ভুলে যায় না? ভুলে গেলে ক্লাসগুলো কিন্তু এমনি এমনিই হবে। ভিক্টোরিয়ান যুগের যে আপনার লিরিক পয়েট হিসেবে আমরা শেলিকে চিনি, হ্যাঁ।
রোমান্টিক এজের ক্ষেত্রে বলছিলাম যে শেলিকে লিরিক পয়েট বলা হয়। তো আপনার প্রশ্নে যদি কখনো দেখেন লিরিক পয়েট অফ ভিক্টোরিয়ান এজ, তাহলে অবশ্যই উত্তর হবে, হ্যাঁ, লর্ড আলফ্রেড টেনিসন। এডিসন। হ্যাঁ, এবং ওনাকে লর্ড কেন বলা হয় কেউ বলতে পারবেন? আচ্ছা, ইংল্যান্ডের রাজকবি ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। রোমান্টিক যুগের একজন কবির নাম বলছি আমরা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যাকে নেচার পয়েট বলছিলাম। তো ওয়ার্ডসওয়ার্থের মৃত্যুর পর 1850 সালে, উইলিয়াম ওয়ার্ডস মারা যান 1850 সালে। তো ওনার মৃত্যুর পর ইংল্যান্ডের সভাকবি বা রাজসভার কবি নির্বাচিত হন এই আলফ্রেড টেনিসন। তো রানী ভিক্টোরিয়া তাকে রাজসভার কবি হিসেবে নির্বাচিত করেন, এবং এই কবি এই জন্য ওনাকে লর্ড হিসেবে ডাকা হয়। পয়েট অফ লরেন বা কোর্ট পয়েট অফ ইংল্যান্ড বা লর্ড আলফ্রেড টেনিসন, এই জন্য ওনার এমনিতে ওনার নাম হচ্ছে আলফ্রেড টেনিসন। আর এখানে তখন ওনার হয় এটা। এবং ওনার সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি আরো মনে রাখবেন যে আলফ্রেড টেনিসন সম্পর্কে, সেটা হচ্ছে একটা প্রশ্ন, এটা পরীক্ষায় বা বিভিন্ন জায়গায় দেখা যায় যে শেক্সপিয়ারকে ড্যাজলিং সান বা উজ্জ্বল তারা এই উপাধিটা কে দেন? শেক্সপিয়ারকে উজ্জ্বল সান বা ড্যাজলিং সান হিসেবে কে উপাধি দেন বা কাকে উপাধি দেন? এই যে উপাধিটা দিচ্ছেন, এই উপাধিটা দেন আলফ্রেড টেনিসন। টেনিসন শেক্সপিয়ারকে এই উপাধিটা দেন ড্যাজলিং সান। একটু খেয়াল রাখবেন, DAZZLING, ড্যাজলিং সান। তো এই ডেজলিং সান, এটা শেক্সপিয়ারের উপাধি, এটা একটু মনে রাখবেন। আর 40 BCS এ সম্ভবত একটা প্রশ্ন আসছিল, বা 40 মনে হয়, ইন মেমোরিয়াম, এগুলো শীটে পাবেন সবকিছু। ইন মেমোরিয়াম কবিতাটা কার লেখা? এই সম্পর্কে যেটা বলি, ইন মেমোরিয়ামটা হচ্ছে এটা একটা এলিজি পয়েম বা এলিজিয়াক পয়েম, বা একটা শোক গাথা বা শোক কবিতা। এই শোক কবিতাটা উনি লিখেন, এই শোক কবিতাটা লিখেন ইয়েতে আলফ্রেড টেনিসন। তার একজন বন্ধু আছে ছিল, এই বন্ধুর মৃত্যু নিয়ে লেখা কবিতা। তার বন্ধুর নাম ছিল, এটাও আসে অনেক সময় পরীক্ষা প্রশ্ন, আর্থার হেনরি হ্যালাম। আর্থার হেনরি হ্যালাম। এগুলো কিছুই লিখতে হবে না, এগুলো সব যে কোনো শীটে পাবেন। শীটে পাওয়ার যে কথা, না পাওয়ার কথা যেগুলো ছিল এগুলো মোটামুটি বলে ফেলছি। তো আর্থার হেনরি হ্যালাম এর মৃত্যু নিয়ে উনি একটা কবিতা লেখেন, ইন মেমোরিয়াম, স্মৃতিতে, একটা শোক গাথা। এটা একটা বিখ্যাত কবিতা, বন্ধুর মৃত্যু নিয়ে লেখেন। ওনার আরেকটা কবিতা আছে, বিখ্যাত কবিতা, সেটা হচ্ছে ইনোনি বা আইননি, এভাবে বলতে পারেন, OENON, ইনোনি। ইনি হচ্ছেন একজন ডটার অফ, মানে রিভার গড, নদী নারীর, নদী দেবতার কন্যা আর কি। ওনার আরেকটা বিখ্যাত বই আছে, সেটার নাম, কবিতার বই, কবিতা আছে, সেটার নাম হচ্ছে ইউলিসিস। ইউলিসিস কে ছিল আবার? ইউলিসিস ছিল একজন গ্রিক বীর। এই ইউলিসিসের আরেকটা নাম ছিল, সেই নামটা হচ্ছে অডিসি। আপনারা গ্রিক যুদ্ধের কথা জানেন, ট্রয় নগরী ধ্বংসের কথা জানেন, যে ট্রয় নগরী ধ্বংস হয়েছিল হেলেনের জন্য, হ্যাঁ। তো ওইখানে ট্রয় নগরীতে গ্রিসরা এসে, তুরস্কের ট্রয় নগরীতে, তুরস্ক গেলে কখনো দেখতে পাবেন, আমিও যাইনি কখনো। তো তুরস্কে ওইখানে এই ইউলিসিসের ঘোড়া বানানো আছে। তো ওইখানে যুদ্ধ হয়েছিল প্রায় দীর্ঘক্ষণ একটা যুদ্ধ হয়েছিল। ইতিহাস থেকে সরাসরি জানা যায় না যে এই ঘটনাগুলো সত্য কিনা, এগুলোকে বলা হয় পৌরাণিক কাহিনী। তো তবে ওই সময়কালটাতে গবেষকদের দাবি ওই অঞ্চলটাতে বিশাল একটা যুদ্ধ হয়েছিল। তো সেটা যাই হোক, এই ইউলিসিস একজন গ্রিক বীর, একিলিস তাকে একিলিসকে যুদ্ধে নিয়ে আসছিল এই ইউলিসিস। তো এই সম্পর্কে কবিতা আছে, ইউলিসিসের একটা কবিতা নামে কবিতা, সেটা এই যে এই লর্ড আলফ্রেড টেনিসনের লেখা। তবে ইউলিসিস নামে একটা উপন্যাসও আছে, এটা একটু মনে রাখবেন, যে ইউলিসিস নামে একটা উপন্যাস আছে। সেই উপন্যাসটার নাম হচ্ছে, উপন্যাসটার রাইটার হচ্ছে জেমস জয়েস। সেই উপন্যাসের রাইটার হচ্ছে জেমস জয়েস। তো এটা একটু খেয়াল রাখার চেষ্টা করব, যে ইউলিসিস যদি কবিতার নাম আসে তাহলে তো লিখবো আলফ্রেড টেনিসন। আর যদি আসে যে ইউলিসিস উপন্যাসটি কে লিখেছেন, তাহলে উত্তর হবে জেমস জয়েস। জয়েস। তো এটা খেয়াল রাখবো।
আর লুটাস ইটার এই ইউলিসিসেরই এই ইয়ে থেকে ফিরে আসার যে কাহিনীটা, আপনার গ্রিক যুদ্ধ থেকে, গ্রিক যুদ্ধে দেবতারা অংশগ্রহণ করছিল। তো তো ইউলিসিস যখন ফিরে আসতে থাকে তখন সে সমুদ্রের মধ্যে বিভিন্ন ধরনের ইয়েতে পড়ে, একটা প্রবলেমে পড়ে। ওইখান থেকে লুডাসিটার কবিতাটার একটা অংশ আসছে ইউলিসিসের বর্ণনা থেকে। তো এগুলো আসলে কি কাহিনীগুলো অনেক দীর্ঘ। তো সংক্ষেপে যদি বলতে যাই, গ্রিক নগরীতে যখন গ্রিক আর ট্রয়রা যুদ্ধ করে, যুদ্ধে ব্যাপক ধরনের হয়, যুদ্ধে দেবতারা অংশগ্রহণ করে, যুদ্ধে হেলেনকে নিয়ে মারামারি হয়, এবং প্যারিস থাকে। এই সব ঘটনা মিলে নানান ভাবে যাইতে থাকে। তো ওইখানে আসার সময় এই ইউলিসিস এই একটা দ্বীপে পড়ে, ওই দ্বীপে যায় দেখে যে যারা এই লোটাস মানে লোটাস ফুল খায়, এবং এখানে এরা অনেকটাই ড্রাউজিনেস বা ইয়ের মধ্যে থাকে। তো এটা আরেকটা কবিতা, যাই হোক, এটা একটু একটু খেয়াল রাখার চেষ্টা করব। লর্ড আলফ্রেড টেনিসনের ওনার আরেকটা বিখ্যাত হচ্ছে, সেটা হচ্ছে যে তিথোনাস, এটা লিখবেন। তিথোনাস, এটা কার লেখা? এটা হচ্ছে ইয়ের লেখা। তিথোনাসটা হচ্ছে এখানে কাহিনীটা হচ্ছে এরকম যে পৃথিবীর মানুষ এক দেবীকে বিয়ে করছিল, ঠিক আছে? এইটা নিয়ে এখানে কাহিনী, একটু খেয়াল রাখবেন। তিথোনাস। আরেকটা হচ্ছে মর্টে ডি আর্থার, ঠিক আছে? তো এই এই যে বইটা, এটা 40 BCS একটা প্রশ্ন আসছিল যে এই বইটা কার লেখা। এটা হচ্ছে আলফ্রেড টেনিসনের লেখা। তো এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আর এই হলো মোটামুটি আলফ্রেড টেনিসন সম্পর্কে কথাবার্তা। আর যদি আমরা রাখতে যাই, উম, আলফ্রেড টেনিসনের পাশাপাশি যে আরেকজনের কথা বললাম, ব্যাট দিয়ে মনে রাখবেন। আমি পিছন থেকে বলছি, ব্যাট, বিতে ব্রাউনিং, হ্যাঁ, আহ বিতে ব্রাউনিং, আর এতে হচ্ছে আর্নল্ড, আর ইয়েতে হচ্ছে টিতে হচ্ছে টেনিসন। স্যার, ওনার ইম্পর্টেন্ট কোটেশন গুলো, কয়েকটা কোটেশন। আচ্ছা, ও ইম্পর্টেন্ট কোটেশন গুলো জাস্ট মুখস্থ। আমার মানে আমার পরামর্শ থাকবে এরকম করে যে একটু আচ্ছা মুখস্থ স্যার। করে নিবেন। যেমন ওকে স্যার। আমি একটা 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 লাইন বলি, হ্যাঁ? সব সব মুখ কোটেশন তো ওইভাবে মনেও থাকে না, তবে উনার বললেন সাথে সাথে একটা লাইন মনে পড়লো। হ্যাঁ, উনি একটা লাইন বলছেন, আই উইল ফলো ফলো দ্য আই উইল ফলো সরি আই উইল ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার। তারপরে উনি আরেকটা লাইন বলছিলেন এই কবিতার মধ্যেই, যে ইউলিসিস কবিতার মধ্যে উনি আরেকটা বিখ্যাত লাইন ভুলে গেলাম। আচ্ছা, এই মুহূর্তে মনে পড়তেছে না, নেট সার্চ দিলে অবশ্য চলে আসবে। ইউলিসিস কবিতার কোটেশন যখন পড়বেন, ইউলিসিস কবিতার মধ্যে বেশ কয়েকটা লাইন আছে, হ্যাঁ? এই ইউলিসিস কবিতার যে লাইনগুলো আছে, সেই লাইনগুলো হচ্ছে আপনার জন্য একটু বেশি মনে রাখবেন। আমি একটু বলেই দিই আপনাদেরকে ইউলিসিস কবিতার লাইনগুলো। এইখান থেকেই পরীক্ষায় যদি কোটেশন দেখতে চান, আহ তো বেশিরভাগ সময় হয়তো আসতে পারে। ইউলিসিস এই যে ড্রামাটিক মনোলগ একটা, কিন্তু ইউলিসিস, হ্যাঁ, ইউলিসিস পোয়েম খুবই এটা। যেমন এই কবিতার মধ্যে আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, ঠিক আছে? একটা লাইন আছে, আই ক্যান নট রেস্ট ফ্রম, এই যে লাইনটা মনে পড়ছে এখন, আই উইল ড্রিঙ্ক, মানে মোবাইল নেওয়ার পরে মনে পড়ছে এই যে লাইনটা, এই লাইনটা মনে রাখবেন, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। আপনি ইউলিসিস কবিতারে খালি পড়বেন, তাহলেই দেখবেন এখানে ওনার যে বিখ্যাত যে আছে, যেমন টু ফলো নলেজ, যেটা বললাম একটু আগে, টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, ঠিক আছে? জ্ঞানকে মানে মানুষের অতৃপ্ত
মানে অজানাকে জানার যে অতৃপ্ত ইচ্ছা, এইটা। তারপরে বলছে যে ইট ইজ নট টু লেট টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড। এই যে এই কবিতাটা পড়বেন শুধু, ইউলিসিস কবিতাটা, টমাস আলফ্রেড, দেখা যাবে না, আপনারা লিখে নিন। আমি এই যে তিনটা লাইন পড়লাম, এই দুই তিনটা লাইনই খুব বেশি ইম্পর্টেন্ট, একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আর যেগুলো আসতে পারে এগুলো আমরা মোটামুটি আলোচনা করছি। এখন আসেন ইয়ের ক্ষেত্রে, আপনার মেথু আর্নল্ডের ক্ষেত্রে। ঠিক আছে, মেথু আর্নল্ডের ক্ষেত্রে আসেন। আহ, এই মেথু আর্নল্ডে আমরা বলতেছি উনিও ভিক্টোরিয়ান এজের কবি। তো উনার উনাকে খেয়াল রাখবেন, উনাকে করুণ কবি বলা হয়, বিষাদের কবি বলা হয়, মেলানকলিক পয়েট বলা হয়। এটা মনে রাখবেন, মেথু আর্নল্ডকে মেলানকলিক পয়েট বলা হয়। একটু লিখে রাখেন, মেলানকলিক পয়েট বলা হয় বা বিষাদের কবি বলা হয়। লিখছেন? জি স্যার। আচ্ছা, ওনার বিখ্যাত একটা কবিতা হচ্ছে থায়োরসিস, THYR, THYRSIS, ডোভার বিচ ওনার আরেকটা বিখ্যাত কবিতা। ডোভার বিচ আরেকটা বিখ্যাত কবিতা। দ্য স্কলার জিপসি, দ্য স্কলার জিপসি, দ্য স্কলার জিপসি। কিন্তু খেয়াল রাখবেন, দ্য স্পেনিশ জিপসি নামে একটা ইয়ে আছে, এটা লেখা হচ্ছে স্পেনিশ, দ্য স্প্যানিশ জিপসি। এটা জর্জ এলিয়টের একটা ড্রামাটিক পোয়েম, দ্য স্পেনিশ জিপসি। কি হয়েছে বলো? তারপরে দেখেন মেথু আর্নেল। আচ্ছা, মেথু আর্নেল সম্পর্কে যদি করেন, মেথু আর্নেল একজন ক্রিটিক ছিলেন। উনার একটা বিখ্যাত লাইন আছে এরকম, লাভ লেট আস বি ট্রু, ভালোবাসা সত্য হোক, এই ধরনের একটা লাইন আছে। আর মেথু আর্নেলের যে আছে, আরেকটা কথা আছে যেটা, জার্নালিজম ইজ এ লিটারেচার ইন এ হারি। ঠিক আছে, জার্নালিজম ইজ এ লিটারেচার ইন এ হারি, যে তাড়াহুড়ার মধ্যে যেটা লেখা হয় সেটাই হচ্ছে এক ধরনের লিটারেচার। জার্নালিজম যেটা তাড়াহুড়ার মধ্যে লেখা হয়, কিন্তু এটা এক ধরনের লিটারেচার। আরেকটা কথা আছে, এটা মনে রাখবেন, আমার যতদূর মনে আছে লাইনটা এরকম, আর্থ, সরি আর্থ বলেছে, আর্ট, আর্ট স্টিল হ্যাজ ট্রুথ, আর্ট শিল্পের সত্যতা আছে, টেক রিফিউজ ইন ইট। ঠিক আছে, টেক রিফিউজ ইন ইট। ঠিক আছে, তো সত্য মানে আর্ট স্টিল, ঠিক আছে, হ্যাজ ট্রুথ, শিল্পের সত্যতা আছে, অর্থাৎ শিল্প বাস্তব। কাজে এইখানে কি করতে হবে? আশ্রয় গ্রহণ করতে হবে। আর আপনারা একটা বিখ্যাত ইয়ের নাম জানেন, সোহরাব রুস্তম, শুনছেন না? জি স্যার। কাহিনী এটা আপনার ইয়ে,
আর কি ওই কবিতাটা আহ মেথু আর্নল্ডের। তো এটা একটু মনে রাখবেন। আর রবার্ট ব্রাউনিং সম্পর্কে যদি বলতে যাই, তাহলে রবার্ট ব্রাউনিং হচ্ছেন একজন নাট্যকার, একজন ভিক্টোরিয়ান পয়েটের একজন কবি। আর রবার্ট ব্রাউনিং সম্পর্কে বিখ্যাত যে লাইনটা হচ্ছে, সেই লাইনটা হচ্ছে যে উনি হচ্ছেন একজন ড্রামাটিক মনোলগের কি প্রবক্তা বা ফাউন্ডার। যে ড্রামাটিক মনোলগটা কি? ড্রামাটিক মনোলগটা হচ্ছে একজন স্পিকার থাকবে, এবং সেই স্পিকারের উপস্থিতি থেকে আমরা টের পাবো যে আহ, অন্যান্যরা উপস্থিত আছে, এবং সেখানে তিনি একটা নেরেটিভ করবেন, বা আহ, বা একটা কিছু বলবেন। তো এটা একটা বিষয়। তো এইখানে অনার্সে একটা কবিতা পড়ানো হয় রবার্ট ব্রাউনিং এর। আহ, বিখ্যাত সেই কবিতাটার নাম হচ্ছে, খেয়াল রাখবেন, দ্য পেট্রিয়ট। ঠিক আছে? পেট্রিয়ট কবিতা আছে একটা, দ্য পেট্রিয়ট। আবার প্যাট্রিয়টিজম নামে একটা কবিতা আছে। প্যাট্রিয়ট আর প্যাট্রিয়টিজম, প্যাট্রিয়টিজম কবিতাটা লিখছে স্কট, স্যার ওয়াল্টার স্কট। স্যার ওয়াল্টার স্কট। কিন্তু দ্য প্যাট্রিয়ট কবিতাটা লেখা হচ্ছে রবার্ট ব্রাউনিং এর। এটা একটা ড্রামাটিক মনোলগ। এটা 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 একটু মনে রাখার চেষ্টা হবে, এটা আসে অনেক সময় পরীক্ষায়। ঠিক আছে? তো এই প্যাট্রিয়ট কবিতাটার মধ্যে একটা বিখ্যাত লাইন আছে, ইট ওয়াজ রোজেস রোজেস অল দা ওয়ে। এটা অনার্স ফার্স্ট ইয়ারে আছে। ইট ওয়াজ রোজেস রোজেস অল দা ওয়ে। সারা রাস্তায় যেন ফুল ছিটিয়ে আছে। একটা মানে প্যাট্রিয়ট, একজন দেশপ্রেমিক, যুদ্ধ শেষে দেশে ফিরে আসছে, এবং ফিরে আসে সবাই তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে। কবি এই কথাটাই বলে। এবং কবি এই কবিতার শেষের দিকে গিয়ে বলে, হ্যাঁ, ইট ইজ গড শ্যাল রিপে, আই এম সেফার সো। ঠিক আছে? কবিতাটার মধ্যে যে ঘটনাটা ঘটে যে 1 বছর আগে মানুষ তাকে বীর হিসেবে বরণ করছিল, পরবর্তীতে 1 বছর পরে তাকে আবার ওই রাস্তা দিয়ে ফাঁসি কাস্টে নিয়ে যাওয়া হচ্ছে। তো একটু দেখে নিবেন। এটা হচ্ছে দ্য প্যাট্রিয়ট, রবার্ট ব্রাউনিং এর লেখা। তারপরে হচ্ছে মাই লাস্ট ডাচেস, আন্দ্রে ডাল ছাত্র। ঠিক আছে? তারপরে ফ্রা লিপোলিপি। এই ধরনের কয়েকটা বইয়ের নাম আছে, এটা মুখস্থ করে নিলেই হবে। এটা হচ্ছে রবার্ট ব্রাউনিং এর শিক্ষাটা। তো এখান থেকে প্রশ্ন এগুলো আসে না। ভিক্টোরিয়ান এজ থেকে যদি প্রশ্ন আসে, এজ নিয়ে প্রশ্ন আসে, আহ আলফ্রেড টেনিসন নিয়ে প্রশ্ন আসবে, অথবা রবার্ট ব্রাউনিং ড্রামাটিক মনোলগ কে লিখছে, রবার্ট ব্রাউনিং লিখছে, বা এরকম প্রশ্ন হইতে পারে ফ্রা লিপোলিপি কার লেখা, প্যাট্রিয়টিজম কবিতাটি, দ্য প্যাট্রিয়ট কবিতাটি কার লেখা, এরকম। আবার আরেকটা কি খেয়াল রাখতে হবে, ওনার ওয়াইফ ছিল, ওনার ওয়াইফও একজন বিখ্যাত কবি ছিল। ওনার ওয়াইফের নাম ছিল এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। ঠিক আছে? ওনার ওয়াইফের নাম ছিল এলিজাবেথ, এলিজাবেথ ব্যারেট, এলিজাবেথ ব্যারেট। ঠিক আছে? এলি এলিজাবেথ, উম, মানে মনে রাখতে হবে। ওনার বিখ্যাত কবিতা হচ্ছে হাউ ডু আই লাভ দি, হাউ ডু আই লাভ দি। এগুলো সেটার মধ্যে থাকার কথা, হাউ ডু আই লাভ দি। তো এগুলো একটু একটু খেয়াল রাখার চেষ্টা করব। উম এই তিনটা কবিতা সম্পর্কে একটু ভালো করে মনে রাখবো। আর এখান থেকে নতুন করে কিছু বলার নাই। আরেকটা জর্জ এলিয়ট সম্পর্কে বলে ফেলছি, এটা একটু খেয়াল রাখবো। আরেকটা বইয়ের নাম এই সময়ের যুগের ক্ষেত্রে একটা খেয়াল রাখবো, সেটা হচ্ছে আহ উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে। ওনার সম্পর্কে তেমন কিছু আসে না। ওনার একটা বই আছে, ওনার বইটার নাম হচ্ছে ভ্যানিটি ফেয়ার। একটু মনে রাখবো, ওনার বইটার নাম হচ্ছে ভ্যানিটি ফেয়ার। শুনতেছেন আমার কথা সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওনার বইটার নাম হচ্ছে ভ্যানিটি ফেয়ার। এই ভ্যানিটি ফেয়ার বইটা হচ্ছে এই উপন্যাস দ্বারা, এটা একটা বিখ্যাত উপন্যাস ম্যাকপিস থ্যাকারে। এটাতে উনি মূলত যে কাজটা করেন, এখানে ইংল্যান্ডকে উনি স্যাটায়ার করছেন। এবং এখানের মানে আপনার কি বলবো, উম মানে আমরা সোজা বাংলায় যেটা বলি, যে পতিতাবৃত্তির যে পেশাটা আছে, যে এই পেশাটাকে উনি তুলে ধরেন। তো আমার এত কিছু মনে রাখার দরকার নাই। আমার শুধু এইটুকু মনে রাখলেই হবে যে আহ, এই ভ্যানিটি ফেয়ারটি কার লেখা। উত্তর হচ্ছে ভ্যানিটি ফেয়ার হচ্ছে ম্যাকপিস থ্যাকারে। সেটার মধ্যে থাকবে। কথা ক্লিয়ার?
জি স্যার। আচ্ছা, আর এখান থেকে আপনারা জাস্ট খালি পড়া ধরে ধরে লিখবেন। যেমন মেথু আর্নল্ড সম্পর্কে তো বললাম আমরা। আরেকজন বিখ্যাত উপন্যাসিকের কথা বলছি, এই যুগের শ্রেষ্ঠ উপন্যাসিক কার নাম বলছি? জস ইলিয়ট। কি বলছি? জর্জ এলিয়ট তো মহিলা উপন্যাসিক। চার্লস ডিকেন্সের কথা চার্লস বলছি। ডিকেন্স। হ্যাঁ, চার্লস ডিকেন্সের কথা বলছি। চার্লস ডিকেন্সের কয়েকটা কয়েকটা বইয়ের নাম মুখস্থ রাখার চেষ্টা করবেন বা মনে রাখার চেষ্টা করবেন। চার্লস ডিকেন্সের বই যদি আছে। ও আচ্ছা, আরেকটা কথা খেয়াল রাখবো, 36 BCS এখানে একটা প্রশ্ন আসছিল, আহ, যে দ্য রিটার্ন অফ দ্য নেটিভ কার লেখা। এটা আমরা পাঠ্য বই ছিল আমাদের। দ্য রিটার্ন অফ দ্য নেটিভ কার লেখা? থমাস হার্ডি। এই যুগের বিখ্যাত উপন্যাসিক হচ্ছে চার্লস ডিকেন্স। আর এই যুগের হতাশাবাদী বা পেসিমিস্টিক রাইটার হচ্ছেন থমাস হার্ডি। ঠিক আছে, ওনার দুইটা বইয়ের নাম মনে রাখবেন। হ্যাঁ, একটা হচ্ছে দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, আর একটা হচ্ছে আন্ডার দ্য গ্রিনউড ট্রি। আন্ডার দ্য গ্রিনউড ট্রি। ঠিক আছে, আন্ডার দ্য গ্রিনউড ট্রি। কথা বুঝাইতে পারছি? থমাস হার্ডি দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, এটা সম্ভবত 36 BCS এর প্রশ্নতে আসছিল। এটা মনে রাখবেন। আর এই যুগের ওনাকে পেসিমিস্টিক রাইটার বলা হয়। কম্পারেটিভলি দুইটা রাইটারের কথা অবশ্যই মনে রাখবেন। আর থমাস হার্ডির একটা বিখ্যাত উক্তিও বলে দেই, মনে পড়ছে যেহেতু। থমাস হার্ডির একটা বিখ্যাত উক্তি হচ্ছে, দ্য গ্রেটার দ্য সিনার দ্য গ্রেটার দ্য সেইন্ট। দ্য গ্রেটার দ্য সিনার দ্য গ্রেটার দ্য সেইন্ট। ঠিক আছে, দ্য গ্রেটার দ্য সিনার, যত বড় পাপী তত বড় সাধু। ঠিক আছে, এই লাইনটা খুব চমৎকার কিন্তু। হ্যাঁ, আন্ডার দ্য গ্রিনউড ট্রিতে উনি আন্ডার দ্য গ্রিনউড ট্রিতে উনি এই কথাটা বলেন, দ্য গ্রেটার দ্য সিনার। এটা খেয়াল রাখেন, লুকিয়ে রাখেন। যত বড় পাপী তত বড় সাধু। দেখবেন যে বেটা মিথ্যা কথা বলে এ সারাক্ষণই বলে যে আমি জীবনে মিথ্যা বলি না। আছে না এরকম? হ্যাঁ স্যার। আপনারা ক্লাসে আজকে একটু কথা টথা বললেন না, ব্যাপার কি? আছি স্যার। আছেন? দেশে আছেন না ক্লাসে আছেন, কোনটা বলেন? ক্লাসে আছি। আচ্ছা, দ্য গ্রেটার দ্য সিনার। দুনিয়ার মেসেজ আসছে। ওকে, তারপর যেটা হচ্ছে যে দুইজনের কথা বললাম, যে একজনের নাম হচ্ছে চার্লস ডিকেন্স, আরেকজনের নাম কি বললাম, আরেকজনের নাম হচ্ছে জোনাথন সুইফট। এই দুইটা নাম অবশ্যই মনে রাখবেন। হ্যাঁ, এই দুইটা নাম অবশ্যই মনে রাখবো। যে একটু উল্টাপাল্টা হয়ে যায় তো, এই জন্যে। জোনাথন সুইফট তো আমরা কোন যুগের কবি লেখক বলছিলাম? জোনাথন সুইফটকে বলছিলাম নিও ক্লাসিক্যাল এইজে। তো আপনারা চেষ্টা করবেন যেন উল্টাপাল্টা না হয়। যেমন চার্লস ডিকেন্স আর জোনাথন সুইফট, এই ইয়ের মধ্যে এটা কেন উল্টাপাল্টা হয় বা উল্টাপাল্টা হয়ে যায়, বিষয়টা এরকমই। কিংবা আপনার মনে হতে পারে যে না স্যার আপনারই হয় আমাদের হয় না। দুইজনের ক্ষেত্রে একটা গ্রেটেস্ট পয়েন্ট আছে। গ্রেটেস্ট পয়েন্টটা হচ্ছে জোনাথন সুইফট হচ্ছে গ্রেটেস্ট স্যাটায়ারিস্ট, আর চার্লস ডিকেন্স হচ্ছে গ্রেটেস্ট নভেলিস্ট। বিখ্যাত উপন্যাসিক, আর উনিও উপন্যাস লিখছেন, কিন্তু উনি কি হিসাবে লিখছেন? উনি স্যাটায়ার হিসাবে লিখছেন। আর ভিক্টোরিয়ান এই এই যে চার্লস ডিকেন্সের যে বিখ্যাত ইটা আছে, আহ, আহ, বইটা আছে, সেই বইটার নাম হচ্ছে আহ, চার্লস ডিকেন্স সম্পর্কে আরেকটা লাগবেন। এরকম প্রশ্ন আসে অনেক সময় যে কোন লেখক তার প্রায় সবগুলো কবিতা বা লেখার মধ্যে ইয়ের কথা বলছেন, লন্ডন শহরের কথা বলছেন। হ্যাঁ, এই লন্ডন শহরের কথা বলছেন, এটা হচ্ছে চার্লস ডিকেন্স। এটা খেয়াল রাখবেন, এটা হচ্ছে চার্লস ডিকেন্স। তো চার্লস ডিকেন্সের আহ, মানে লেখার মধ্যে লন্ডন শহরের কথা বলা হয়েছে। ওনার বিখ্যাত একটা বই আমরা পাঠ্য ছিল, পড়ছিলাম, সেটা হচ্ছে গ্রেট এক্সপেকটেশনস। ঠিক আছে, গ্রেট এক্সপেকটেশনস। তো এখানে পিপ
ফিলিপ, ডাক নামে পিপ নামে একটা ছেলে থাকে, মূল ক্যারেক্টার, আর একটা হ্যাবিশাম থাকে। গল্প যদি কখনো সুযোগ পান তাহলে এটা একটু পড়ে নেবেন। আহ, গল্পটা খুব মজা লাগবে, উপন্যাসটা। আরেকটা টেল হচ্ছে, অফ হ্যাঁ বলেন। স্যার বলছি না স্যার। আচ্ছা, এই এই উপন্যাসটা অনেক জনপ্রিয় ছিল। আরেকটা হচ্ছে, যে দুইটা থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসছে এই চার্লস ডিকেন্সের থেকে, একটা হচ্ছে এ এ টেল অফ টু সিটিজ। হ্যাঁ, দুইটা শহরের কাহিনী বা গল্প। এই বইটা কার লেখা? উত্তর হচ্ছে চার্লস ডিকেন্সের। এই বইয়ে কোন কোন শহরের কথা বলা হয়েছে? লন্ডন এবং প্যারিস। এ টেল অফ এ টাব, এই নামে একটা বই আছে, এটা জোনাথন সুইফটের লেখা। এ টেল দিয়ে দুইটা গল্প, একটা হচ্ছে এ টেল অফ দ্য টু সিটিজ, এটা হচ্ছে চার্লস ডিকেন্সের। আর এ টেল অফ এ টাব, এটা হচ্ছে জোনাথন সুইফটের। একটু খেয়াল রাখবো এটা যেন উল্টা পাল্টা না হয়। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, মানে জিনিসগুলো একটু ভালোভাবে খেয়াল রাখবেন। গ্রেট স্যাটায়ারিস্ট জোনাথন সুইফট, নিও ক্লাসিক্যাল এজের বা অগাস্টান পিরিয়ডের বা নিও ক্লাসিক্যাল পিরিয়ডের। চার্লস ডিকেন্স ভিক্টোরিয়ান পিরিয়ডের। হ্যাঁ, তারপরে যেটা বললাম যে দুইজনই গ্রেটেস্ট, একজন স্যাটারিস্ট একজন নভেলিস্ট। এ টেল অফ টু সিটিজ কার লেখা? এ টেল অফ টু সিটিজ হচ্ছে চার্লস ডিকেন্সের লেখা, যেখানে দুইটা শহরের কথা বলা হয়েছে। সেই শহরটার নাম কি? লন্ডন ও প্যারিস। হ্যাঁ, লন্ডন আর প্যারিসের কথা বলা হয়েছে। আর এ টেল অফ টাব, টি ইউবি, টাব, এ টেল অফ টাব, এই বইটা লেখা হচ্ছে জোনাথন সুইফটের। এই বইটা কার লেখা? জোনাথন সুইফট। হ্যাঁ, আসলে এ টেল অফ টপ, টপ আসলে আমরা বলি ওই যে ফুলের গাছে যে টপ টপ লাগাই না, টপ বলি যে, ওইটা। হ্যাঁ, টাব, টি ইউবি, টপ, উচ্চারণটা এরকম, টাব, টপ। আচ্ছা, বা এটা আপনি এটা নানান অর্থে নিতে পারেন, টব অর্থে নিতে পারেন, স্নানের ঘর নিতে পারেন। তো যাই হোক, আপনি নামগুলো খালি মনে রাখেন। আরেকটা ভেজাল আছে এই দুইজনের মধ্যে। দুইজনের মধ্যে ভেজাল হচ্ছে দ্য ব্যাটল অফ দ্য বুকস, এইটা লেখা জোনাথন সুইফটের। আর দ্য ব্যাটল অফ দ্য লাইফ, এটা লেখা হচ্ছে চার্লস ডিকেন্সের। ব্যাটল অফ দ্য বুকস, এটা কার লেখা? জোনাথন সুইফটের। আর ব্যাটল অফ দ্য লাইফ, এটা হচ্ছে চার্লস ডিকেন্সের লেখা। আর আরেকটা প্রশ্ন আসে, ডেভিড কপারফিল্ড কার লেখা? ডেভিড কপারফিল্ড কার লেখা? ডেভিড কপারফিল্ড কার লেখা? ডেভিড কপারফিল্ড চার্লস ডিকেন্সের লেখা। আরেকটা তথ্য মনে রাখবেন, এ টেল অফ টু সিটিজ, এই যে বইটা বললাম, এখানে দুইটা শহর লন্ডন এবং প্যারিসের কথা বলছে। এই বইয়ের প্রেক্ষাপট হচ্ছে ফ্রান্স রেভলিউশন। ঠিক আছে, ফ্রান্স রেভলিউশন। একটু খেয়াল রাখার চেষ্টা করব যে ফরাসি বিপ্লবের প্রেক্ষিত গুলো নিয়ে বা ফরাসি বিপ্লবের প্রেক্ষিতে লেখা এটা। এই হলো আপনার চার্লস ডিকেন্স সম্পর্কিত মোটামুটি কথাবার্তা। আর আরেকটা প্রশ্ন এই যুগ থেকে আসে, সরাসরি একটা প্রশ্ন আসে, এগুলো সম্পর্কে এত বেশি পড়া দরকার নেই, আপনি নিজে নিজে একটু পড়ে নেবেন বা নিজে নিজে একটু খুঁজে নেবেন। লিও টলস্টয়, ওয়ার অ্যান্ড পিস, যুদ্ধ এবং শান্তি, এই বইটা ওনার লেখা, এটা পড়বেন। এই সময়ের বিখ্যাত যে আছে, এই সময় বিখ্যাত তিনজন নারী রাইটারের কথা আসে। এর মধ্যে একজনের কথা বলছি, জর্জ এলিয়ট, সাইলাস মার্নার, উনি লিখছেন। আর একটা ওনার ড্রামাটিক পয়েম হচ্ছে দ্য স্প্যানিশ জিপসি, যেটা বললাম। দ্য স্কলার জিপসি হচ্ছে মেথু আর্নেল্ডের লেখা, আর দ্য স্প্যানিশ জিপসি হচ্ছে ইয়ের লেখা, জর্জ এলিয়টের লেখা। আর জর্জ এলিয়ট ওনার মানে মূল নাম ছিল মেরি অ্যান ইভান্স। উনি ছদ্মনামে লিখতেন কারণ ওনার ব্যক্তিগত জীবনটা অনেক স্ক্যান্ডালে ভরা। ঠিক আছে, উনি ওই সময়ে ছেলেদের সাথে গিয়ে আড্ডা দিতেন, ওইখানে থাকতেন, এগুলো মানে আড্ডার মধ্যে থাকতেন। এই যে ওনার ব্যক্তি জীবনটা, ওই ব্যক্তি জীবনটা উনি ওই ইয়ের সাথে জড়াতে চান না, এই জন্য এই ছদ্মনামে লিখতেন। এই হলো যে ইয়ের সম্পর্কে কথা। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে আহ এই সময় আরো দুইজন, জর্জ এলিয়ট অর্থাৎ মেরি অ্যান ইভান্স ছাড়া আরো দুইজন বিখ্যাত নারী লেখক ছিলেন। একজন হচ্ছেন শার্লট ব্রন্টি, আরেকজন হচ্ছেন এমিলি ব্রন্টি। এরা আবার বোন ছিল। এরা তিনজন বোন ছিল, শার্লট, এমিলি, এমা। তো
তিন বোন, এই তিন বোন ছিল এমিলি, শার্লট, এমা বা এমা, AMEE, আবার কোথাও কোথাও আছে EMMA। আচ্ছা, যাই হোক, ভিক্টোরিয়ান যুগের মহিলা ঔপন্যাসিকের মধ্যে শার্লট ব্রন্টি, তার বিখ্যাত বইটার নাম হচ্ছে জেন আয়ার। এটা খেয়াল রাখবেন, জেন আয়ার। ঠিক আছে, এটা একটা তার উপন্যাস। আর এমিলি ব্রন্টির যে বিখ্যাত উপন্যাসটা, সেটার নাম হচ্ছে ওয়েদারিং হাইটস। ওয়েদারিং হাইটস, এটা উনি ওনার মৃত্যুর 1 বছর আগে লিখেন, ওয়েদারিং হাইটস। ঠিক আছে, এবং এটা তার একমাত্র উপন্যাস। এটা হচ্ছে এমিলি ব্রন্টির লেখা, আর তৃতীয় বোনের ক্ষেত্রে নাই কোনো কিছু। আহ একটু খেয়াল রাখবো, তিনজন মহিলা রাইটার। একজন হচ্ছে জর্জ এলিয়ট, ওনার নাম হচ্ছে মেরিয়ান ইভান্স। আরেকজন হচ্ছে শার্লট ব্রন্টি। আরেকজন হচ্ছে এমিলি ব্রন্টি। ঠিক আছে, এই নামটা মনে রাখবো, শার্লট ব্রন্টি, আরেকজন হচ্ছে এমিলি ব্রন্টি। কথা ক্লিয়ার? ঠিক আছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আছেন না নাই? জি স্যার। মানে অনেকক্ষণ পরে একজন রেসপন্স করার অর্থ হচ্ছে বাকিরা নাই। ক্লাস করতেছেন কয়জন? এক, এনামুল দুই, শাশ্বত তিন, শাহিনুর চার, পাঁচ। আচ্ছা, এই 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 হলো মোটামুটি আমার আলোচনার বিষয়বস্তু। এখান থেকে আর তেমন কিছু বলার নাই। আপনি এই তিনটা মহিলা উপন্যাসীর নামের বাইরে দুইটা বিখ্যাত নাম অবশ্যই মনে রাখবেন। একজন হচ্ছে চার্লস ডারউইন, যাকে আমরা বলছিলাম যে ইংলিশ ন্যাচারালিস্ট, বা ওনার বইয়ের নাম বললাম যে দ্য অরিজিন অফ স্পিসিস বা থিওরি অফ ইভলিউশন, যেটা আমরা যে নামে ডেকে থাকি। আরেকটা হচ্ছে আরেকটা আরেকটা বিখ্যাত ব্যক্তির নাম মনে রাখবো এই যুগের। সেই বিখ্যাত ব্যক্তির নাম হচ্ছে কার্ল মার্কস। কার্ল মার্কস হচ্ছে দাস ক্যাপিটাল নামে যে বইটা, এটার মার্কসিজম, মার্কস তত্ত্ব বা সমাজতন্ত্রের প্রবক্তা বলতে পারেন। উনি জন্মগ্রহণ করেন জার্মানিতে। ওনার বিখ্যাত বইটা হচ্ছে সমাজতন্ত্র সম্পর্কিত দাস ক্যাপিটাল, সমাজতন্ত্রের বাইবেল বলা হয়, যেটাকে সমাজতন্ত্রের বাইবেল বলা হয়। এই কার্ল মার্কস। আরেকজন বিখ্যাত কবি ছিল এই সময়। হ্যাঁ, ওনার নাম হচ্ছে এডগার অ্যালেন পো। ওনার কথাটাও মনে রাখবেন। ওনার বিখ্যাত কবিতা হচ্ছে টু হেলেন। এই টু হেলেন কবিতার অবলম্বনে বাংলা সাহিত্যে একজন কবি কবিতা লিখেছিলেন, তার নাম হচ্ছে জীবনানন্দ দাশ। ঠিক আছে, তো একটু এই যেটা খেয়াল রাখবো, এর নামের বাইরে আরো দুইটা নাম খেয়াল রাখবো, এডগার অ্যালান পো, আরেকটা নাম খেয়াল রাখবো কার্ল মার্কস। কার্ল মার্কস হচ্ছে সমাজতন্ত্রের প্রবক্তা। আর এডগার অ্যালান পো সম্পর্কে আমরা যে তথ্যটা বলবো, উনি হচ্ছেন ছোট গল্পকার, এবং ওনাকে ছোট গল্পের, মানে আমেরিকান ছোট গল্পের জনক বলা হয়, বা ফাদার বলা হয়, বা যেটাই বলেন। এবং এডগার অ্যালান পো মডার্ন ডিটেকটিভ স্টোরির অনেকগুলো লিখছেন, বা এটা রচয়িতা বলা যেতে পারে। ওনার বিখ্যাত পয়েম হচ্ছে টু অ্যালেন, টু হেলেন, টু হেলেন। ওই গ্রিক নগরীর যে হেলেন আছে, ওই হেলেনকে নিয়ে লেখা কবিতাটাই হচ্ছে এটা। তো সংক্ষেপে এতক্ষণ আমরা যা বললাম, আমরা সংক্ষেপে যদি কথাগুলো শেষ করি, যে আমরা ইয়েতে আপনার কি বলে, ভিক্টোরিয়ান এজের কি বললাম, ভিক্টোরিয়ান এজের সময়কালটাকে বললাম, রানী ভিক্টোরিয়ার সম্পর্কে বিভিন্ন তথ্য দেখলাম, ওনার রাজত্ব কাল দেখলাম, রানী ভিক্টোরিয়ার সময় ইংল্যান্ডের উপনিবেশবাদ, সামাজিকবাদ, রাজনৈতিক পরিবর্তন থেকে কিভাবে সাহিত্যে আসলো, সাহিত্যের বিষয়গুলো আসলো। তারপরে মানে সাহিত্য জড়িত হইলো, ইকোনমিক বিষয়গুলো দেখছি আমরা, পার্লামেন্টের কথা দেখছি, রাজনৈতিক দলগুলোর কথা দেখছি, কনজারভেটিভ পার্টি, লিবারেল পার্টির কথা বলছি, উইলিয়াম গ্লেডস্টোনের কথা বলছি। তারপরে এখানে এসে বিখ্যাত তিনজন কবির কথা বলছি, ব্যাট নামে মনে রাখতে বলছি, ব্রাউনিং, আর্নল্ড, টেনিসনকে রাজকবি বলা হয়, পরেট বলা হয়। এই সময় জর্জ বার্নার্ড শো ছিলেন, আধুনিক নাটকের অনেকটা যাত্রা শুরু হয়। জর্জ বার্নার্ড শোর বিখ্যাত নাটক আর্মস এন্ড দ্য ম্যানের কাহিনী এই সময়টাতে রচিত হয়। তারপর আহ রবার্ট ব্রাউনিং এর ড্রামাটিক মনোলগের কথা বলছি, চার্লস ডিকেন্সের কথা বলছি, একজন নোভেলিস্ট হিসেবে বা শ্রেষ্ঠ নোভেলিস্ট হিসেবে হয়, জোনাথন সুইফটের সাথে কয়েকটা বইয়ের নামের কাছাকাছি মিল আছে, সেই কথা বলছি। তারপর এখানে আমরা দেখলাম আহ চার্লস ডারউইনের কথা বললাম, কার্ল মার্কসের কথা বললাম, এডগার অ্যালান পোর কথা বললাম, তিনজন মহিলা রাইটারের কথা বলছি, শার্লটি ব্রন্টি, এমিলি ব্রন্টি, আরেকজন বলছি জর্জ এলিয়টের বিখ্যাত বই সাইলাস মার্নারের কথা বলছি, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলছি। হ্যাঁ, ফেবিয়ান সোসাইটির কথা বলছি। তারপর আর কি বললাম, থমাস হার্ডির কথা বলছি, দ্য গ্রেটার দ্য সিনার, দ্য গ্রেটার দ্য সেন্ট, বিখ্যাত একটা ডায়লগের কথা বলছি।
তারপর উইলিয়াম ম্যাকপিস থ্যাকারের একটা বইয়ের নাম বলছি, ভ্যানিটি ফেয়ার। তারপর দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, থমাস হার্ডির বইয়ের কথা বলছি। তারপর চার্লস ডিকেন্সের বইয়ের কথা বলছি, ডেভিড কপারফিল্ড আরেকটা বইয়ের কথা বলছি, টেল অফ টু সিটিজ। টেল অফ সিটিজ কোন প্রেক্ষাপটে লেখা, সেই কথাটা বলছি। যে টেল অফ সিটিজ এর প্রেক্ষাপট হচ্ছে ফরাসি বিপ্লব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যতটুকু মনে পড়ছে বা যতটুকু আমাদের ছিল বা থাকা উচিত, মোটামুটি অনেকটাই টাচ করে যাওয়ার চেষ্টা করছি। তো আমার পরামর্শ থাকবে, এই যে আমি লাস্টে যে সামারিটুকু বললাম, এই সামারিটুকু থেকে আপনি মনে রাখার চেষ্টা করবেন যে আপনার যেন ভুল না হয়, বা নামগুলো যেন ভুল না হয়। প্রশ্ন ঘুরে ফিরে এখানেই আসে। আর যদি অনেক কঠিন করে কোনো ধরনের প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে আসলে করণীয় কি? সেক্ষেত্রে কোনো কিছু করণীয় নাই, বা বলারও আসলে কিছু নাই। এমনি এমনি খেয়াল রাখবেন যে খুব ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, সেই জায়গাগুলো একটু খেয়াল করে যাবেন। যেমন টেনিসন থেকে আসতে পারে বলছি। হ্যাঁ। আহ, উম, তারপর রবার্ট ব্রাউনিং এর কথা বলছি, ড্রামাটিক মনোলগের ফ্রা লিপির কথা বলছি। ব্রাউনিং এর যে বউয়ের নাম ছিল এলিজাবেথ, তার কথাটা বলছি। এবং ইংল্যান্ডের দীর্ঘতম শাসনকাল, রানী ভিক্টোরিয়ার পরে রেকর্ড ভাঙছে এলিজাবেথ দ্বিতীয়, যেটা, তার কথা বলছি। এইভাবে সবগুলো ধরে ধরে আমি বলছি, অনেক কথাই বলছি, অনেক অপ্রয়োজনীয় কথাও বলছি হয়তো। তো সবকিছু কি আমরা রিলেট করার চেষ্টা করছি। সাহিত্য, লিটারেচার পড়ার খুব মজা আছে। লিটারেচার মানেই হচ্ছে আপনার যুগটাকে বিন্যস্ত করে দেওয়া, বা যুগটাকে ই করা, ধরে মানে তুলে ধরা। তো এই যে যুগটাকে তুলে ধরা বা যুগটাকে রিফ্লেকশন করা, মোরালিটি সম্পর্কে কথা বলা, মানুষের চিন্তা চেতনার বহিঃ প্রকাশ ঘটানো, লিটারেচার ছাড়া আপনি জানতে পারবেন না, আপনাকে জানতেই হবে। এই জন্য আমার পরামর্শ, আমি আগেও যেটা বলছি আবারও বলছি, যে আপনারা পারলে কাহিনীগুলোর সাথে সাথে যুগের বিভাগগুলোকে একটু মনে রাখার চেষ্টা করবেন, এবং পয়েন্ট ধরে ধরে পড়বেন। আমি যখন বললাম, দেখেন আমার যখন যেটা মনে আসছে সে মিলে গেছে, কিন্তু তারপরেও দেখবেন অলিখিত একটা কানেকশন আছে কথার সাথে একটা কথা। এখন আমি এই লেকচারটা দিলাম, পরের লেকচার আবার এই এইজের উপরে দিলে হুবহু যে এরকম হবে, এরকম কিন্তু বিষয় না, কিন্তু কথা এগুলোই আসবে, ঘুরে ফিরে কথা আসবে। আজকে হয়তো একভাবে বলছি, আরেক ক্লাসে বলতে গেলে আরেকভাবে বলবো, কিংবা আপনাদের পরের ব্যাচ আবার যখন আসবে, আল্লাহ বাঁচা রাখলে যদি ক্লাস করি আমরা, তখন দেখা যাবে যে আরেকভাবে বলতেছি। মানে জিনিস এটাই, প্রেজেন্টেশন হয়তো এক এক সময় এক এক রকম হবে। এই হইলো বিষয়। আশা করি বোঝাতে পেরেছি, বা ঘাটতি থাকলে একটু নিজেরা একটু পড়াশোনা করে নিব। আর যা যা থাকে এই থেকে সবকিছু আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। আজকের মতো এই পর্যন্তই। আহ ভালো থাকবেন সবাই। এনামুল। জি স্যার। আসসালামু আচ্ছা আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, আমাদের আসসালাম। ক্লাস কি টোটাল শেষ? আর একটা ক্লাস আছে, মডার্ন এজ। তাহলে আপনি কি স্যার জানানি, ক্লাসটাকে আপনাকে আগামীকাল দিব না পরশু দিন? আগামীকাল না পরশু দিন, রোববারে দেওয়া যায় না? হ্যাঁ, রবিবার দেওয়া যায়। হ্যাঁ, তাহলে আল্লাহ বা হায়াতে বাঁচা রাখলে ইনশাল্লাহ রোববার। ঠিক আছে স্যার। তাহলে স্যার আমরা আপনার আগামী আরেকটা ক্লাস রবিবার রাখতেছি। হ্যাঁ, একটা মডার্ন এজ, খুব বেশিক্ষণ লাগবে না হয়তো, মডার্ন এজ স্যার সম্পর্কে আগামীকাল জাস্ট কি খালি আছে? জিনিসগুলো ধরিয়ে দেওয়া। রহিমউদ্দিন, কিছু বলতে চাচ্ছেন কি? আগামীকাল কি ক্লাস? একটু জুড়ে বলেন, শুনতে পাচ্ছি না। স্যার আগামীকাল